ওকে, আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে গত বছরের কোশ্চেন এবং এছাড়া আরো কয়েক বছরের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করবো, স্পেসিফিকলি কোন কোন সাবজেক্ট, ম্যাথ আর জিকে প্লাস আইকিউ। ঠিক আছে, এই তিনটা সাবজেক্ট। বলবো যে ভাই, কেন বাংলা ইংরেজি না? বাংলা ইংরেজি আমরা এখন অ্যানালাইসিস করবো না, ওটা পরে করব। আমাদের মেইন এখন ম্যাথ, জিকে এবং আইকিউ, এই তিনটা জিনিসকে অ্যানালাইসিস করা। বুঝে গেছে? কেননা বাংলার ভিতরে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে, তো আমি এখানে অ্যানালাইসিস কি করব? বাংলাতে গ্রামার কন্টেন্ট থেকে কোশ্চেন আসে, সেখানে অ্যানালাইসিসের কিছু নাই। ইংলিশও সেম, গত বছর ফার্স্ট পেপার থেকে ভালোই কোশ্চেন দিছিল, আবার গ্রামার থেকেও দিছিল। তো কোশ্চেন সহজই আসছে, যারা পরীক্ষা দিছে বলছিল যে ভাই কোশ্চেন সহজ ছিল। তো তোমরাও একটু দেখবে এই জিনিসগুলা, যে গত বছর বাংলা ইংরেজি কি কি আসছে। আর এমনিতে আমরা ম্যাথেরটা একটু ডিসকাস করব। ম্যাথে ম্যাথে তোমার জাহাঙ্গীরনগরের বি ইউনিটে কত মার্ক বলো তো? বি ইউনিটে কত মার্ক? 80 মার্ক বি ইউনিটে। ম্যাথে কত মার্ক? 20 মার্ক। ম্যাথে 20 মার্ক। হ্যাঁ, 20 মার্ক, সো ইটস এ হিউজ মার্ক। ওকে, আইকিউ মিলাইলে আরো প্রায় 6-7টা তো আসেই, তো আরো হিউজ হয়ে যায়। সো দেখো, আইকিউ বি ইউনিট, বি ইউনিট কোশ্চেন সলভ। ওকে, এখন আমরা এই ক্লাসে মূলত তোমার এইভাবে প্র্যাকটিক্যালি লিখে লিখে প্র্যাকটিসটা করবো, কেননা শুধু যে তুমি ম্যাথ দেখে অ্যান্সার দেখবা বা জিকে দেখে অ্যান্সার দেখবে, জিনিসটা এরকম একটা অ্যানালাইসিস টাইপের হইতে হবে। এই জন্য ভাইয়া, এইবারে কি ম্যাথ 20 করলো নাকি আগের বারও 20 ছিল? আগের বছর মানে এবার বলতে কি, এই বছর তোমরা যখন দিচ্ছ এটা বলতেছো? হ্যাঁ। না, গত বছর তো এটাই ছিল, গত বছরের আর এই বছরে কোনো চেঞ্জ আসেনি, সেম। ঠিক আছে, তার আগের 2 বছর ছিল 5 করে, 5 মার্ক করে আসতো। তার আগের ওটাই মনে আমি বছরগুলোতে হিসাব করতেছি হ্যাঁ, যে তার কোন সময় যেন 6 ছিল। তার আগের বছরগুলোতে আবার 15 ছিল, যখন আমরা দিছিলাম তখন ছিল 15। সো এই আর কি, এখন 20। আর ম্যাথে এত পরিমাণে মার্ক রাখার পেছনে কারণ ইকোনমিক্স। ইকোনমিক্স বলতেছে ম্যাথে ভালো স্টুডেন্ট লাগবে, আদারওয়াইজ স্টুডেন্ট নিব না আমরা। তোমার এরকম হয়েছিল যে আমাদের যে 20-21 সেশনটা ছিল, ওই সময় বি ইউনিটে আমাদের যে ইকোনমিক্সে যারা ভর্তি হয়েছে, বি ইউনিটের টপ সাবজেক্ট তখন ইকোনমিক্স ছিল, কারণ ল তখন এফ ইউনিটেই ছিল। তো বি ইউনিটের টপ সাবজেক্ট ইকোনমিক্স, আমাদের ইকোনমিক্সের যে ডিপার্টমেন্টে আমরা যতজন ভর্তি হয়েছি, ছেলে মেয়ে দুইটা মিলে, একটা স্টুডেন্টও আর্টস কমার্সের নাই। নো ওয়ান। মানে এই যে, পরীক্ষা কিন্তু সবাই দিছে, সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিছে, কিন্তু একজন পার্টিকুলার স্টুডেন্টও আর্টস কমার্সের নেই ইকোনমিক্স ডিপার্টমেন্টে। জাস্ট বিকজ কি, ম্যাথে 15 মার্ক ছিল, পোলাপান ম্যাথ অত ভালো পারো নাই, কিন্তু সায়েন্স স্টুডেন্টরা সবাই এখানে মানে খুব মারছে। কারণ এখানে তো আলাদা আলাদা সিট নেই, মেরিট অনুযায়ী যে ফার্স্ট সে পাবে আর কি। তো প্রথম দিকের পজিশন গুলো সব সায়েন্স স্টুডেন্টরা বুক করেনি। কথা বুঝছো? সো তোমরা একটু খেয়াল রাখবা, যে তোমাদের তো ভাগ্য ভালো যে আমাকে পায়ে গেছো আর কি, ম্যাথ আমি তোমাদের শিখিয়ে দিতেছি সবকিছু। নাইলে আমরা কিন্তু ইউনিটে সায়েন্স, তো ঠকে গেলাম। নাইলে সায়েন্স স্টুডেন্টের কাছে তোমরা ধারে কাছেও থাকতে পারতো না ম্যাথে। মানে ওদের যে ম্যাথের অ্যাবিলিটি, ওটা অন্যরকম, এটা বাস্তব কথা। ভাইয়া, এখন আসো আমরা সলভ করা শুরু করি, তারপরে অন্যান্য সময় কোশ্চেন করো। এখন দেখো, ফার্স্টেই যে কোশ্চেনটা সেটা যে তোমার ফাংশন থেকে একটা কোশ্চেন আসছিল। ওকে, ধরো একটা ফাংশন দিয়ে রাখছে f(x). এটাই ফার্স্ট কোশ্চেন, গত বছর আসছে, অর্থাৎ এখন আমরা সলভ করতেছি কত সাল, 2023-24 সেশন যারা পরীক্ষা দিছিল ওই সময় সেশনটা। এটা এইচ সেট মেবি, কেননা তখন শিফট দুইটা হয়েছিল, তো এইচ একটা আর একটা যে একটা, দুইটা সেটের আমরা সলভ করবো আর কি। দেখবা যে দুইটা সেটে কিভাবে কোশ্চেন সিমিলার রাখে। তোমরা যে বলতেছো ডিসক্রিমিনেশন হয়, যে এক সেটের কোশ্চেন কঠিন এক সেটের সহজ, এরকম কিছু হয় না জাহাঙ্গীরনগরে, এখনই দেখলে বুঝতে পারবা। দেখো, দেওয়া ছিল যে f(x) = √(4 - x²). বলতেছে যে এই ফাংশনের এফ এর রেঞ্জ কত, রেঞ্জ কত। আমি অপশনগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। অপশন এ তে যেটা ছিল সেটা ছিল তোমার যে 0 থেকে x বর্গ সমান, এরপরে 2, তারপর বিতে ছিল -2 < <0 তারপর ছিল -4 < <2, এরপর ছিল লাস্টে -2 < <x শুধু 2। সো এর ভিতরে কোনটা উত্তর, এটা জানতে চাইছে। ধরো এটা এক এ নাম্বার, মানে এটাকে ক, খ, গ, ঘ। এখন একটা ফাংশনের রেঞ্জ চাইছে, রেঞ্জ। আমাকে বলো, একটা ফাংশনের ডোমেন কি আর রেঞ্জ কি? বলতে পারবা এনিওয়ান? এবার ডোমেন এটা,
আর রেঞ্জ হচ্ছে এটা। কেউ একজন বলো, ডোমেন কোনটাকে বলে? রেঞ্জ কি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান? এত মানে দূরের অ্যান্সার দিলে হবে না, স্পেসিফিক বলতে হবে। যে জানো সে বলো। কেউ কি জানো না এটা? সায়েন্স স্টুডেন্ট নাই এখানে কেউ? এটাই রেঞ্জের প্রথম উপাদান গুলো ডোমেন, আর শেষের উপাদানগুলি রেঞ্জ। আচ্ছা ডাইন তোমার, হচ্ছে হ্যাঁ রেঞ্জ, আর আউটপুট পাবো সেটা হচ্ছে ডোমেন। হ্যাঁ মানে তুমি যদি একটা জিনিস চিন্তা করো, যে সহজ ভাষা ও যেটা বললো, যেটা ইনপুট সেটাকে বলা হয় ডোমেইন, আর যেটা আউটপুট সেটা হচ্ছে তোমার রেঞ্জ। তো এখানে ডিটা হবে ডোমেইন, আর এইটা হবে তোমার এক্স এর ভ্যালুটা, যে এক্স এর মানের কারণে তোমার এই এফ এর মান কি চেঞ্জ আসবে না? এক্স এর মান একবার যদি তুমি জিরো ধরো তাহলে এফ এর একটা মান আসবে, টু ধরলে এফ এর একটা মান আসবে। তার মানে যেটার উপর বেসিস করে ফাংশনের মান আসতেছে সেইটাকে বলা হয় তোমার ডোমেইন। তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়া তোমার ডোমেইন, আর ফাংশনের যে ভ্যালুটা, ফাংশনের ভ্যালু সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমাদের এই কোশ্চেনে চাইছি কি রেঞ্জ, তার মানে ফাংশনের ভ্যালু। এখন এফ অফ এক্স এর মান কি কি হয় দেখো, আগে চিন্তা করে দেখো যে এটা রেঞ্জ কি হয়। এই যে রুটের ভিতরে তুমি দেখো 4 - x² আছে, দ্যাট মিন্স এই যে এক্স এর মান এমন একটা মান হইতে হবে যার কারণে এই রুটের ভিতরে নেগেটিভ মান না আসে। কেন বাই এনি চান্স যদি এখানে এক্স এর মান তুমি অনেক বড় ধরে ফেলো, সাপোজ ধরো 3 ধরছো, 3 ধরলে 9 হয়ে যাবে, রাইট? তো 4 - 9 হুইচ ইজ তোমার কত হবে, -5। তো রুটের ভিতরে যদি -5 চলে আসে তাহলে সেটা কিন্তু অবাস্তব হয়ে যাবে। রুটের ভিতরে কিন্তু -1 আসে না, এটা কি জানো কিনা? রুটের জানি। ভিতরে, হ্যাঁ। তার মানে এক্স এর ভ্যালুটার রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট 2, আর লোয়েস্ট কত বলো তো? লোয়েস্ট কত? শূন্য। -2। -1। -2। -2, কেননা 2 ধরলেও সেটা 4 হয়ে যাবে, -2 ধরলেও স্কোয়ার করলে সেটা 4 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে তোমার ডোমেইনের মানটা, +-2। ঠিক আছে। এখন আমাকে বলো যে হচ্ছে এই ফাংশনে যদি তুমি এক্স এর ভ্যালু, মানে তুমি ধরো -2 বসাইলা, সেই ক্ষেত্রে দেখো 0 হয়ে যায়, তার মানে এটার মান 0 চলে আসে, কোনো সমস্যা নেই, রুটের ভিতরে 0 আসে। 2 বসাইলা, সেই ক্ষেত্রে 0 চলে আসে, তার মানে হাইয়েস্ট 2 এবং -2। আর এই যে রেঞ্জের মানটা, সেইটা কি আসে, এই যে রুটের ভিতরে হাইয়েস্ট মান কত আসতে পারে বলো? তুমি যদি একবার 2 বসাও তখন হাইয়েস্ট মান কত আসে বলো? 2 বসালে হাইয়েস্ট মান কত আসে? 2² 4, 4 এ 4 এ কাটা চলে যায়, √0, তাহলে 0 আসে একবার একটা। আবার যদি তুমি -2 বসাও সেক্ষেত্রে দেখো 0 চলে আসে। কিন্তু ধরো তুমি তুমি এক্স এর ভ্যালু ধরো 0 বসাইলা, বাই এনি চান্স, হুম, তখন তো 0 ফোর বসাইলা, মাস্টার হবে। তখন শুধু 4 থাকে, তাহলে হবে। শুধু শুধু 2, 2 হইতে পারে। তার মানে এই যে হ্যাঁ, রেঞ্জের ভ্যালু লোয়েস্ট বা হাইয়েস্ট, লোয়েস্ট হতে পারে কত, 0। কারণ আমরা জানি যে -2 ধরলেও 0, 2 ধরলেও 0। আর হাইয়েস্ট কখন আসবে, যখন তুমি এক্স এর ভ্যালু 0 ধরবা। 0। তো তো তখন কত আসে, 2। তাহলে এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে এখানে আমাকে বলো রেঞ্জ উত্তর অনুযায়ী কোনটা উত্তর হবে? গহনা। Yes. ক নাম্বার। গহতে, গহতে তো প্রথম তোমার -2, 2। আমি তো রেঞ্জ বলছি, তাহলে 0 আর 2 প্রথমটা। প্রথমটা, কি হ্যাঁ। হবে? বুঝে গেছে? তো গত বছর এটা একটা কোশ্চেন ছিল। নেক্সট আসো, কোশ্চেন নাম্বার 2, দ্যাট ইজ তোমার বল লগ থেকে আসছে। লগ দেওয়া আছে 2√5, এরপর দেওয়া আছে 20, এটার মান কত? ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন। এখন খেয়াল করো, অপশনগুলো আমি আগে লিখে দিচ্ছি। একটা হচ্ছে √5, একটা হচ্ছে 2, আর একটা 4, আর একটা 3। ক, খ, গ, ঘ। আচ্ছা ক, খ, গ, ঘ আমি আর লিখবো না, এটা তুমি এমনিতেই বুঝবা, ঠিক আছে। এখন আমাকে বলো, এই যে লগের 2√5 আর এখানে 20 আছে, তো তুমি এইটা কিভাবে করবা? আমাকে কিন্তু অ্যান্সার কেউ ভুলো বলবো না, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এটাকে কিভাবে করবা। লগের এই ধরনের ম্যাথ আসলে সেখানে কি করতে হয়, কি করলে এটাকে পুরোপুরি ভ্যানিশ করে মান বের করা যাবে, সেটা বলো। ম্যাথ করার থেকেও ম্যাথের প্রপার্টিস। জরুরি হচ্ছে যে কিভাবে করতে হয় এটা বোঝা। তুমি একটা ম্যাথের সলিউশন আমাকে করে দিবা, এটা দিয়ে তোমার চান্স নিশ্চিত হবে না। তুমি যদি একটা ম্যাথ দেখে বলতে পারো যে এইভাবে এটা করতে হবে, তার মানে তোমার চান্স হবে। ওটা সলভ করে ম্যাথ শেখা যায় না, কারণ সলভ তো তুমি দেখে দেখে করতেই পারো, সব শেষ শেষ করে ফেলতে পারো। পরীক্ষা হলে যে তুমি একটাও পারবে না। বাট যে স্টুডেন্টটা ম্যাথটা দেখে বলতে পারবে যে দিস ইজ দ্য মেথড, এইভাবে আগাইলে ম্যাথটা হবে, তাইলে সে পারবে, কারণ তার ভিতরে সলভিং অ্যাবিলিটি আসছে। সো আমাকে বলো যে লগ 2√5 আর এখানে 20 আছে, কি করলে তোমার এখানে মানে কিভাবে যাবা?
বলো, কি জানি বলতেছিলাম, এখন বলো। ভিত্তিতে কিছু একটা প্রবলেম আছে, মানে ভিত্তিটা একটু জটিল, এটা কিছু একটা করে দেন, অ্যান্সার বের করা যাবে মেবি। হচ্ছে 2√5 দিয়ে স্কোয়ার করলে হচ্ছে 20 আসবে। 2√5 স্কোয়ার দিলে সেটা 20 আসবে, হ্যাঁ। তো হ্যাঁ। দেখো, এখানে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে একটা সূত্র আছে লগের। লগের অনেকগুলো সূত্র। তো লগের হ্যাঁ। এখানে তো তোমাকে মান বের করতে বলছে, তার মানে লগ যদি রেখে দাও তাহলে কি এইটা আসবে? এখানে কি উত্তরের ভিতরে কোনো লগ আছে? হুম। না। লগ নাই। তার মানে লগকে এখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে। লগকে বাদ দেওয়ার প্রসেস কি? একটা লগের সূত্র আছে যে লগের ভিত্তি আর লগের মান যদি সেম হয় তখন সেটার ভ্যালু 1 হয়ে যায়। এটা একটা লগের সূত্র। ঠিক হ্যাঁ। আছে। তার মানে আমাদেরকে বাই এনি চান্স এইটা যেহেতু ভিত্তি আছে, তাহলে এখানেও এইটাকে নিয়ে আসতে হবে। ও, 2√5 কে 20 এখানেও নিয়ে দিয়ে আসতে হবে। হয়ে যাবে। কথা বুঝছো? তো তখন তুমি কি করবা, যে লগ 2√5 কে এখানেও 2√5 দিবা। এখন এখানে তো আসলে 20, তুমি দিলা 2√5 সূত্র মিলানোর জন্য। তাহলে এইটারে কি করলে 20 হবে? 2√5 কে কি করলে 20 হয়? স্কোয়ার দেখো, করলে। 2√5 কে যদি স্কোয়ার করো তাহলে হবে 4, আর এদিকে এটা তো রুট 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 কাটা, রুট স্কোয়ার কাটা, শুধু 5, তাহলে 4 5 আর 20। 20, বুঝছো হ্যাঁ। সবাই? তাইলে এইটাকে স্কোয়ার করতে হবে। এখন মনে রাখবা যে লগের কোন মানের উপরে যখন স্কোয়ার থাকে সেটাকে আগে এনে বসানো যায়। তার মানে 2 কে আগে নিয়ে আসা, এই পাওয়ার থেকে এটাকে সামনে নিয়ে আসা যায়। এরপরে লগ 2√5, আর এখানেও কত? 2√5, এটাকে আগে তো নিয়ে আসছো। তাহলে এইটার মান কত সূত্র অনুযায়ী? 1, 1। তাহলে 2 × 1 হুইচ ইজ 2। 2, হ্যাঁ। কথা বুঝছো? সেটা ছিল লগের ম্যাথ। আমি তোমাদের লগের যত ম্যাথ আছে একদম 14 গোষ্ঠী সব সলভ করে দিব, কোনো টেনশন নেই। এবার চলে আসো, একটা খুবই বেসিক ম্যাথ দিছে, এটা সরলীকরণ থেকে আসছে। তোমাদের কিন্তু যে আগামীকালকে যে পরীক্ষাটা হবে ওইটাতে কিন্তু এই সরলীকরণ টপিক আছে, মানে নাম্বার সিস্টেমের থেকে আসছে এটা মূলত। মানে কালকে এটা পরীক্ষা কখন হবে? কখন যে হবে ওইটা আমি নিজে জানি না, রাত্রে আর কি, 11টা 12টা যখনই বাজে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা আগে একটু ভাই ইয়ে করে দিয়েন, তাহলে একটু প্রিপারেশন নিয়ে টিয়ে বুঝবানে। অলরেডি তো অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, তোমরা তো প্রিপারেশন তো নেওয়া উচিত আগে থেকেই। না না ঠিক আছে, ওইটা না ভাইয়া, মানে হচ্ছে আপনি টাইমটা যখন হবে তার 1 ঘন্টা আগে একটু বলবেন যে হ্যাঁ মানে এই টাইমে নিব, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে রেডি হয়ে বসবো আর কি। ওকে। দেখো, 3 নম্বরে যে কোশ্চেনটা ছিল সেটা ছিল অনেকটা এরকম সরলীকরণ। এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস a+1 এরপর সেকেন্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু কত। তো অপশন গুলো দিয়ে দিচ্ছি আমি। 1, a-1, a+1, একটা হচ্ছে শুধু এ। তো কোনটা উত্তর? তো সরলীকরণ তো এমনিতে বাচ্চারাও পারে। তুমি কি করবা, শুরুতে আগে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করবা। তাহলে এ সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস, এটা সরাই দিলে কি -a+1। -1। তাহলে এটা কাটা। তাহলে এখানে কি ভাই থাকে? এ প্লাস -1 ওয়ান হবে না? ও মানে -1, হ্যাঁ তাহলে জি। -1 হবে। তাহলে এই যে এটা শেষ। হ্যাঁ ঠিক। ঠিক আছে, এটা সহজ ছিল। এরপরে চলে আসো এখানে। এর প্লাস এর আগে তো মাইনাস ছিল, ওইটা কি কোথায় যাবে? কোথায় মাইনাস ছিল? ওই সেকেন্ড যে ফার্স্ট ব্র্যাকেট আগে। সেকেন্ড ব্রেকেট। ও এখানে একটা মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হয়ে যাবে, শেষ, এটা উত্তর। ওকে। এরপর দেখো, x⁴ এরপর বললো যে y⁴ ইজ ইকুয়াল টু জেড, z⁴ হলে এ বি সি এর মান কত চাইছে। এ বি সি ইকুয়াল টু হোয়াট? সো আচ্ছা, আমরা যদি যে কোনো একটাকে হিসেব করি, কোনটা দিয়ে যাওয়া যায়? সাপোজ তোমার নিচেরটা। নিচেরটা দিয়ে যাবা। ঠিক একটা আছে। দিয়ে তো গেলেই তো হবে। j⁴ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে j এর জায়গায় কি লেখা যায়? y⁴ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে y এর পরিবর্তে লেখা যায় x⁴a⁴b⁴c ইজ ইকুয়াল টু এক্স। তাহলে পাওয়ার সবগুলো যদি থাকে একটা পর একটা পাওয়ার, পাওয়ার কি হয়? গুণ হয়ে যাবে না? গুণ হয়। তাহলে x⁴abc ইকুয়াল টু এক্স, তাহলে এখানে x এর পাওয়ার কত এই পাশে? 1। 1। তাহলে a b c এর মান কত? 1। 1। তাহলে এটা উত্তর কত? 1। এখানে অপশন গুলো তো দেওয়া হয় না, অপশন গুলো ছিল এরকম 1 0 3 2, তাহলে উত্তর কি? 1। 1। সবাই কি বুঝছো এটা? তুমি এখান দিয়েও আগাইতে পারো, এখান দিয়েও আগাইতে পারো, বাট হয় ফার্স্ট থেকে আগাবা নাহলে লাস্ট থেকে আগাবা, যেখান থেকে আগাও। ঠিক আছে। তারপর আরেকটা কোশ্চেন ছিল এরকম যে এক্স প্লাস, এটা 5 নম্বর কোশ্চেন, x+1/x ইজ ইকুয়াল টু 3 হলে
এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? এটা কি একদম বাচ্চাদের কোশ্চেন হয়ে গেছে না? বলো তো। 7, সূত্র 4, দিয়ে করলে 11। মিলা যাবে। হ্যাঁ, সূত্র দিয়ে করো। a² + b² সূত্র। তাহলে কি x + 1/x² - 2 × x 1/x তাহলে হচ্ছে 3² - 2 9 - 2 7। ঠিক আছে, এটা উত্তর 7। ভাই এগুলো কালকের এক্সামে থাকবে? হুম, কালকে শুধু নাম্বার সিস্টেম। এটা তো বীজগণিতিক সূত্র বলি। এখানে তো পুরো আমি কোশ্চেন সলভ করাই দিচ্ছি তোমাদেরকে। এরকম মাঝে মধ্যে হুটহাট দেখবা যে আমি কোশ্চেন নিয়ে বসছি সলভ করাইতে, এভাবে যাতে করে একটু ফিল পাও পরীক্ষার কোশ্চেনের। ভাইয়া নেটের সমস্যা নাকি? কিছু বুঝতে পারছি না, সব বেঁচে যাচ্ছে। তুমি জানলার পাশে যাও, ঠিক আছে? হুম। তারপর চলে আসো যে এইটা, হুইচ ইজ a + b। বলা হইলো কোশ্চেন নাম্বার 6। এ a ও b দুইটি ক্রমিক সংখ্যা। ঠিক আছে, দুইটি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে কি বলো তো? সরি, ক্রমিক জোড় সংখ্যা। মানে পরপর দুইটা জোড় সংখ্যা এরকম? হ্যাঁ, তাহলে বলছে নিচের কোনটি বিজোড় হবে? ও বিজোড় আচ্ছা, হবে। এখানে ইকুয়েশন দেয়া থাকবে, মান বসায় করলে মেবি আনসার আসবে। ইয়েস। তো b² আছে, a² আছে, b² + 2 আছে, a² + 1 আছে, কোনটা উত্তর হবে বলো? a² + 1। গুড, এটা হবে উত্তর। কেননা দেখো, তুমি যদি দুইটাকেই জোড় ধরে নাও, ফর এক্সাম্পল এটা 2 এটা 4, তাহলে b² করলে কত হবে? 16। a² কত হলো? 4। তো সবগুলো জোড় আসতেছে। আর এই 16 সাথে 2 যোগ করলে 18, তাও কি জোড় আসতেছে। কিন্তু এই যে 1 কে যদি যোগ করো তখন সেটা বিজোড় আসবে, তাহলে এটা উত্তর। ওকে, নেক্সট ইজ তোমার বলছে যে এ একটা সেটের ম্যাথ এটা। এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। কি, তোমাদের আগামী যেটা ম্যাথ ক্লাস হবে নেক্সট দিন, সেটাতে আমি এই যে সেট করাবো, সেট ফাংশন করাবো। ওকে, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এবং এবং x < 5। তাহলে এখানে p(a) কত? ঠিক আছে, অপশনগুলো দেখো, 7, 8, 3, 6। বলো উত্তর কি? কি? 3। 3। আর কিছু? এনিওয়ান এলস? 8। 8। আর কেউ কিছু বলবা? 3, 8, 7, 6 বলো দুজনে। ভাইয়া পাঁচের বড় তো হবে। এটা কি বলছি আমি এখানে, দেখো তো পাওয়ার জিনিসটা পি কি। পি পি হবে পাওয়ার অফ এ। এটা যে তার মানে কি? মানে হচ্ছে কোসেক। যে যেখানে যে সংখ্যাটা বাড়ায় ওটার উপর ইয়া করতে হয়, যে কিউব করতে হয় মনে হয়। এন কিউব। কিউব, রাইট। হ্যাঁ, মানে তার মানে সেটা সূত্রটা কি? উপসেটের সূত্র কি আগে সেটা বলো। 2⁻n। এন 2⁻n। তাহলে এখানে n এর মান কি কি আসবে? এক্স যেহেতু মৌলিক তাহলে সংখ্যা ভাইয়া এবং এক্স, 8। হ্যাঁ, তো এক্স যেহেতু মৌলিক সংখ্যা এবং এক্স হচ্ছে 5-এর থেকে কম বা সমান, তাহলে কি কি মৌলিক সংখ্যা আছে? 2, 3 টু থ্রি অ্যান্ড ফাইভ 5। তার মানে তিনটা মৌলিক সংখ্যা, তার মানে 2 এর পাওয়ার এখানে 3 হবে, হুইচ ইজ 8। বুঝা গেছে? আরেকটু স্মার্ট হইতে হবে, নাহলে কিন্তু শেষ। তারপরে চলে আসো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বললো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, ভাগশেষ হবে 1। এখন অপশনগুলো দিয়ে দিচ্ছি, 31, 41, 29, 39। আমাকে বলো এই ম্যাথ কিভাবে করবা। এটা কি লসাগু করতে হয় নাকি? ভাইয়া 31। যে আমাকে 31 বলছো, তুমি কোন মেথডে আগাইছো? আমি তোমার মেথডটা জানতে চাচ্ছি। ভাইয়া ওই 3 দিয়ে কিংবা 3 দিয়ে ভাগ দিলে, আবার 5 দিয়ে ভাগ দিলে, আবার 6 দিয়ে ভাগ গুড। ভাগ দিলে হ্যাঁ, নিচের তো এটা হচ্ছে কি অপশন টেস্ট, তোমাকে এটা অপশন টেস্ট করতে হবে। এখানে লসাগু গসাগুর দিকে কেন যাচ্ছ? তুমি 3 দিয়ে ভাগ করে দেখো, 5 দিয়ে ভাগ করে দেখো, 6 দিয়ে ভাগ করে দেখো, যেটার বা সবসময় 1 থাকবে সেটা উত্তর হবে। 3 দিয়ে 30, 3.30 1 থাকে, 5, 6, 30 1 থাকে, 5, 6, 30 1 থাকে, তাহলে এটাই উত্তর, এক চান্সে হয়ে যায়। আর এই যে ভাইয়া অপশন টেস্টের প্রশ্নটা ম্যাথের, আবার করে দেন না।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতিবারই ভাগশেষ 1 থাকবে? আচ্ছা ঠিক আছে। বুঝছো সবাই যে এই ধরনের ম্যাথ আসলে কিভাবে করবা? হ্যাঁ, বুঝছি। অপশন টেস্ট করবো। হ্যাঁ। এবার চলে আসো 9 নম্বরে, বলা হলো পিতা পুত্রের বয়সের অনুপাত। পিতা পুত্রের বয়সের অনুপাত, which is 11:4। বললো পিতার বয়স 44 বছর হলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? পিতা ও পুত্রের ভাইয়া 60। সমষ্টি কত? গুড। 60 বলতেছো, হ্যাঁ 60ই হবে। তো এখানে অপশন গুলো ছিল 55, 50, 65 আর একটা 60। সো যখন এরকম অনুপাত দেওয়া থাকবে তখন আমরা বলছিলাম অনুপাত থাকলে কি ধরে নিতে হয়? হুম, বলো। এক্স ধরে নিতে হবে। গুড, এক্স ধরে নিতে হয়। তাহলে পিতার বয়স কত? এক্স যদি ধরে নাও 44, তাহলে পিতার বয়স কত বলো? 11x, ইয়েস, সেটা হচ্ছে 11x। পুত্রের বয়স কত? 4x। 4x। এখন পিতার বয়স 44 দেওয়া আছে না? দ্যাট মিনস 11x ইজ ইকুয়াল টু 44, হুইচ উইল গিভ ইউ x ইজ ইকুয়াল টু 4, রাইট? তো x এর যদি 4 হয় তাহলে পুত্রের বয়স কত? 4 × 4 হুইচ ইজ 16। তাহলে এখানে 44, এখানে 16, দুইটাকে সাম আপ করলে কত হয়? 60। সবাই কি বুঝছো কিভাবে করতে হয়েছে এটা? জি হ্যাঁ ভাইয়া। অনুপাত বুঝছি। থাকলে অলওয়েজ এক্স ধরে নিবা, আর যেই একটা হেল্পলাইন দেওয়া থাকবে সেই হেল্পলাইনের সাথে এক্স এর মানটাকে বসাই দিবা। বুঝা গেছে? ওকে। আচ্ছা, বলা হলো যে 10 নম্বর ম্যাটটাতে একটি স্কুলে শিক্ষার্থী সমাবেশের সময় 10, 12, 16 সারিতে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? ওকে, তাহলে আমি একটু লিখি। একটি স্কুলে শিক্ষার্থী সমাবেশের সময় কি কি 10, 12, 16 সারিতে সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? কমপক্ষে কতজন ছাত্র? সো এখানে একটা আছে 180, 120, 240, লাস্টে 220। সো এইটাকে কিভাবে করবা? ভাইয়া 240। ভাইয়া 240। আমি তো অ্যান্সার জানতে চাই না, আমি চাই তোমাদের ম্যাথ সলভ করার অ্যাবিলিটি। লসাগু সিস্টেম। হ্যাঁ, এটাকে লসাগু করতে হবে। তার মানে এলসিএম। ঠিক আছে, লসাগু করতে হবে। তো 10, 12, 16কে লসাগু করলে যা আসে তা 2 দিয়ে করো, 5, 6, 8, রাইট? 2 দিয়ে করো, 5, 3, 4। এবার গুণ করে দাও, 2 × 2 = 4, তার পাঁচা 20, 3 × 20 = 60, তাই সেটে 240। ঠিক আছে, তাহলে 240 উত্তর। এবার চলে আসো যে 11 নম্বর। এটা হচ্ছে মিশ্রণের ম্যাথ। বলা হলো 60 লিটার একটা মিশ্রণ। ঠিক আছে, এখানে কেরোসিন ও পেট্রোলিয়ামের অনুপাত। কেরোসিন ও পেট্রোলের অনুপাত কত? 7:3। ওই মিশ্রণে আরো কত লিটার পেট্রোল যুক্ত করলে ওই মিশ্রণে আরো কত লিটার পেট্রোল দিলে তোমার অনুপাতটা 3:7 হয়ে যাবে? সো অপশন ভিতরে আছে তোমার 80, 70, 98 অ্যান্ড 90। সো বলো এটা। এখন চুপ কেন? খুব না ম্যাথ পারো তোমরা, এখন কেন চুপ? মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া সব। মাথার উপর দিয়ে যাইতেছে। দেখো, এটা আমি করে দিচ্ছি। এখানে বলছে
60 লিটার একটা মিশ্রণ আসে, সেই মিশ্রণে কেরোসিন এবং পেট্রোল দুইটাই আছে, অনুপাতটা কি 7:3। বলছে ওই মিশ্রণে আরো কত লিটার পেট্রোল যুক্ত করলে অনুপাতটা 3:7 হয়ে যাবে। তো যখন এরকম অনুপাত রিভার্স হয়ে যাবে, ধরো এটা ছিল 7:3, সেটা রিভার্স হয়ে 3:7 হয়ে যাবে, তখন তোমার একটা মেথড আছে শর্টকাট। শর্টকাট মেথডটা হচ্ছে, তুমি এই যে অনুপাতের যে ব্যবধানটা, সরি ছোট যে অনুপাতটা, হ্যাঁ, ছোট যে অনুপাতটা সেটা দিয়ে তুমি এটাকে ভাগ করবা। অর্থাৎ 60কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 20। 20। 20। আর এই যে অনুপাতের যে গ্যাপটা, সেই গ্যাপটা কত? গ্যাপ 4। 4। এই 20কে 4 দ্বারা গুণ করবা, তাহলে দেখো 80। তাহলে এটি উত্তর। মানে এটাই হচ্ছে শর্টকাট, যে তুমি ছোট অনুপাতটা দিয়ে ভাগ করবা, বা এই যে পেট্রোলের কথা পরে বলছে তো, আর এখানে পেট্রোল যুক্ত করার কথা বলছে, সেটা দিয়ে ভাগ করবা, পরে অনুপাতের গ্যাপ দিয়ে জাস্ট গুণ করে দিবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, যদি রিভার্স না থাকতো অনুপাত অসাধারণ। তখন? তখন সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়ে তাকাইতে হয়, তখন হচ্ছে তোমাকে হিসেব করে বের করতে হবে যে কেরোসিন কতটুকু, পেট্রোল কতটুকু, দেন সেখান থেকে ক্রস মেথডে আগাইতে হয়, যে লাস্টে যে অনুপাতটা দিবে সেখানে ওইটাকে ক্রস গুণন করবা, করে যে অ্যান্সারটা আসবে সেটাকে ছোট অনুপাত দিয়ে আবার ভাগ করবা। মানে অনেকগুলা মেথড তখন। এনিওয়ে, সেরকম আসলে আমরা সেরকম করে দেবো, পারে নাই। এখন দেখো, 12 নম্বর ম্যাথটা বলা হলো যে বেতন 5% বৃদ্ধি পাওয়ায়, বেতন বেতন, ফাইভ আচ্ছা। পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় পাওয়ায় মুনিরের বেতন 2,000 টাকা বৃদ্ধি পেল। বাহ, সুন্দর তো। তার বেতন আগে কত ছিল? তার বেতন আগে কত ছিল? এটার উত্তর হচ্ছে 40,000, ভাই, 50,000, 40,000। 50,000, গুড, 45,000 আর 35,000। তো আমাকে বলো, 40,000 বলতেছো, রাইট? এখন হ্যাঁ। তুমি এটা কিভাবে করবা? 5% বৃদ্ধিতে যদি তার বেতন 2,000 টাকা বাড়ে, তাহলে তুমি দেখো যে কোন বেতনের 5% 2,000 টাকা। 40,000-এর দিয়ে অপশন টেস্ট করো, যে 40,000 এটার যদি 5% হয়, দ্যাট মিনস 5/100, রাইট? 2 শূন্য কাটা, তাহলে 4 5 20, 2,000 হয়েছে। তখন এটি উত্তর। কথা কি বুঝছো? বলো। হ্যাঁ, বুঝছি। গুড। সো ম্যাথ দেখে তোমাকে আগে চিনতে হবে ম্যাথ, যে তুমি কোন মেথডে আগাবা। যদি এইটুকু না পারো, তোমার কিন্তু এখানে অনেক টাইম নিয়ে নেবে একটা ম্যাথ করতে গেলেই। পরটাতে আসো, 13 নম্বর। বলা হলো যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা, আরে আমার হাতের লেখা এত সুন্দর কেন, কত কমালে তেল বাবদ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, ব্যয় বৃদ্ধি পাবে না। সো এখানে অপশনগুলো দেখো, 20%। ভাই, 20%? প্রশ্নটা আর একবার বলবেন? বুঝতে পারিনি। আচ্ছা, ভাই, বলতেছি। অ্যান্সার 20% না? তুমি কি এটা মুখস্থ বলতেছো নাকি? ভাই, ম্যাথ অনেকবার করছি আমি। হ্যাঁ জানি, এটা অনেকেই মুখস্থ করে রাখবে, এটা আসে অনেক পরীক্ষায়। না, এটার মেথড আমি জানি, মানে কিভাবে করতে হয়, মানে যে পঁচিশ না পার্সেন্ট পার- বেড়ে যায় ওইখান থেকে হিসাব করতে হয়। তুমি যদি না পারো, খবর আছে, বলো দেখি এখন মেথড কি। বাবা, আমি পারি। বলো। ওই যে ভাই, 25% বৃদ্ধি পাইছে না, এখন তো মনে করেন আমি যদি 100% ধরি, তাহলে ওটা তো মানে বৃদ্ধিতে মনে করেন 25%, ওই 125% থেকে আমারে কমাইতে হবে ওই হিসাব করে। তুমি তো পুরো গোজামিল লাগাই দিলা। তুমি, তোমাকে মেথড ভাইয়া জিজ্ঞেস করছি, তুমি ভাইয়া এটা এটা, এটা আমি বলি সিম্পল। এটা না হচ্ছে তুমি গিয়া তুমি পারবা না, তোমার বলা লাগবে না, আমি জানি তুমি পারবা। এখন মানে ও যেহেতু কনফিডেন্টলি বললো না যে ও পারবে, আমি তো বুঝছিলাম যে ও পারবে না। ও হচ্ছে মানে আগে করছে সেই হিসাবে বলছে যে পারবো, বাট এক্সাক্ট বলতে হবে তো।
দেখো, এটার মেথডটা হচ্ছে যে তুমি যখন এরকম 25% বৃদ্ধি করবা, তখন 25-কে 100 দ্বারা গুণ করবা। আর নিচে যেহেতু তুমি বৃদ্ধি করছো, তাহলে 100-র সাথে সেই 25-কে যোগ করবা। তাহলে কত হবে? 2500 / 125, কাটাকাটি করলে দেখবো 20। সো এই হচ্ছে 20, এটা হচ্ছে মেথড। আর এমনিতে এটা অনেকে মুখস্থই রাখে যে যদি 25% বৃদ্ধি হয় তাহলে কতটুকু কমাইতে হবে, 20% কমাইতে হবে। আর যদি 20% কমে তাহলে কত পার্সেন্ট বাড়াইতে হবে, 25% বাড়াইতে হবে। মানে যা আসে ভাইয়া এরকম রিভার্স হয়। হ্যাঁ, আমি অন্যভাবে করছিলাম। এটা হচ্ছে কি, 25/125 × 100। 25/125 × 100, মানে তুমি কি ঐকিক মেথডে যাচ্ছিলা? না মানে এই শতকরা বের করতে হলে তো এভাবেই অনেকটা করতে হতো, এটা আমি করছিলাম তো এই মেথডটাই মানে মাথার মধ্যে রয়ে গেছে যে যত বৃদ্ধি হবে এটা উপরে, পরে 100 এর সাথে ওটা যোগ করে × 100। তো তো আমি কি এখানে সেটা ছাড়া অন্য কিছু করছি? তুমি দেখো তো এই যে ইকুয়েশনটা, আচ্ছা, হ্যাঁ এটা কি একই জিনিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাইলে খাতায় করতেছিলাম তো খেয়াল করি। আমি তো শর্টকাটে করাইছি। এখানে বিষয়টা হচ্ছে, আমি বলি, তুমি যখন ঐকিক নামে আগাবা না, লাস্টে দেখবে অ্যান্সার এইটাই চলে আসছে, বাট আমরা এটাকেই শর্টকাট বানিয়ে ফেলছি। আমার যারা ওই যে ম্যাথ ইসেনশিয়াল কোর্সে আসো না, তারা দেখবে আমি ওইখানে ঐকিক নিয়ম, শর্টকাট মেথড দুইভাবেই দুই করাই দিছি এগুলা। ঠিক আছে, 25%-এরটাও করাইছি, 20%-এরটাও করাইছি, দুইটাই আলাদা আলাদা হবে। 20%টা যখন করতে হয় তখন এইভাবে করতে হয়, 100 × 20 আর 100 - 20। তার মানে 100 × 20 করলে কত হবে? 100 × 20 করলে কত হবে? 2000 / 80, কাটাকাটি করলে 25, তখন 25% এভাবে চলে আসে। তো দুইটাই এখানে ছিল আর কি। এনিওয়ে, তোমরা দেখো ওই ক্লাসগুলো, যারা ম্যাথ ইসেনশিয়াল কোর্সে আসো, আর না থাকলেও সমস্যা নেই, ওই ক্লাসগুলো সামনে পাবা। আচ্ছা, এখন চলে আসি আমরা নেক্সট ম্যাথে। এটা কি বুঝছো সবাই কিভাবে হয়েছে? হ্যাঁ, বুঝছি। ওকে, তারপর দেখো 14 নম্বরে একটা ম্যাথ দিয়েছে যে কোনো পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট, এটা সেট থেকে আসছে। 15 নম্বর না, 14 নম্বর, সরি 14। কোনো পরীক্ষায়, কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, পাশ করলো। আচ্ছা, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে পাশ করলো 60%। উভয় বিষয়ে শতকরা কত তাহলে ফেল করলো? উভয় বিষয়ে শতকরা কত ফেল, এটা চাইছে উত্তর। অপশন গুলো বলতেছি: 10%, 15%, এরপরে 11% এন্ড 12%। তোমাকে ভাই বলো। 10%। হ্যাঁ, তুমি কিভাবে আগাইছো ভাই মেথড? ভেন ডায়াগ্রামের মাধ্যমে। গুড। তুমি কি এটা করছো মাত্র, নাকি আগে মুখস্থ বলে দিছো আগে, সেটা বলো। না না ভাই, এসব ম্যাথ করি। ওকে, তাইলে এটা হচ্ছে তোমাদেরকে একটা মেথড বলে দিচ্ছি, সেটা হচ্ছে অল ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস নান। এটা একটা সূত্র, এটা মনে রাখবা। ঠিক আছে, অল মানে হচ্ছে 100%। টোটাল শিক্ষার্থী এক একটা ক্লাসে কতজন থাকে? 100% না? আর এ হচ্ছে ওই পার্টিকুলার একটা সাবজেক্ট, বি হচ্ছে পার্টিকুলার আরেকটা সাবজেক্ট। আর মাইনাস এ ইন্টারসেকশন বি মানে কি বলতো? উভয় সাবজেক্টেই যেটা সেটা। আর প্লাস হচ্ছে নান, মানে যারা কোনো সাবজেক্টেই না। তাহলে এখানে 80% হচ্ছে গণিতে, 70% হচ্ছে বাংলায়, এবং 60% হচ্ছে উভয়তে। তাহলে আমাদের 100% ইজ ইকুয়াল টু 80 + 70 মাইনাস হচ্ছে 60। এটুকু কি বুঝছো সবাই? আর এন এর মান কিছু বুঝবে না, কারণ এখানে নান মানে কোনো সাবজেক্টেই পাশ করে না এরকম কোনো ইনফরমেশন দেয় না। সেটা যদি বলতো তাহলে নান একটা আসতো, বাট ওটা যেহেতু নাই, তার মানে এটা বাদ। তো এইটুকু কি বুঝছো কিনা সবাই? হ্যাঁ, এটুকু বুঝছি। তাহলে এখানে কত হয়? হুম, 150, 90। 90। তাহলে তোমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%, তার ভিতরে 90% হচ্ছে এই যে এখানে পাশ করছে। তাহলে বলছে উভয় বিষয়ে ফেল কত?
তাহলে কত হবে উত্তর? মানে 100 আর 90 ভিতরে ব্যবধানটা কত? 100 থেকে বাদ দাও, 10 10। পার্সেন্ট কারণ এটা তো পাশের হিসাব আসছে, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে উত্তর, যে 10% মনে থাকে জানো। এই টেকনিকে করে ফেলবো অলওয়েজ, এই টাইপের ম্যাথটা প্রচুর আসে। এরপরে গত দিন যে নাম্বার সিস্টেম থেকে তোমাদেরকে একটা ম্যাথ করাইছিলাম না, ওইখান থেকে দেখবে একটা ম্যাথ আসছে যে দুটি, এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? গত ম্যাথ ক্লাসে করাইছি এটা, বলো। গত ম্যাথ ক্লাসে যেটা নাম্বার সিস্টেম ম্যাথ ছিল সেখানে বর্গের অন্তর করাই নাই? হ্যাঁ। তো বর্গের অন্তর থেকে যখন বড় সংখ্যা বা ছোট সংখ্যা বের করতে হয় তখন টেকনিকটা কি বলো? বর্গের অন্তর +1/2 গুড। বড় সংখ্যা বের করার নিয়ম, হ্যাঁ, আর ছোট সংখ্যা বের করার নিয়ম বর্গের অন্তর -1/2। গুড। তার মানে অন্তর +1/2 আর একটা হচ্ছে অন্তর -1/2। সেখানে দেওয়া আছে 199। তাহলে বড় সংখ্যা চাইছে যেহেতু, তাহলে 199 +1/2 হুইচ ইজ 200/2 হুইচ ইজ 100। ঠিক আছে, এটাই উত্তর। তো দেখো, এটা ম্যাথের যে এটা ফার্স্ট ক্লাস, সেখান থেকে তোমরা কমপক্ষে হলো 3-4 মার্ক পাবা শিওর। এরপর ভাই চলে ভাই আসো যে, ভাই হ্যাঁ, প্রিভিয়াস ম্যাথটা আর একবার দেখান তো। এটা হ্যাঁ হ্যাঁ। এই যে বলে দিছে তোমার দুইটা পূর্ণ সংখ্যার মানে ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199, তাহলে বড় সংখ্যাটি কত? তো বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যা বের করার মেথড হচ্ছে বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ, এবং ছোট সংখ্যা বের করার মেথড হচ্ছে অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তো আমাদের হ্যাঁ যেহেতু ভাইয়া বড়টা বুঝছি। চাইছে আমরা এভাবে করে ফেললাম আর কি। এরপরে 17 নম্বর ম্যাথ বলছে একটি এটা হচ্ছে জিওমেট্রির ক্ষেত্রে আসছে। একটি একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গমিটার এবং পরিসীমা কত? তো আমাকে এটা আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, 75, 70, 90 আর হচ্ছে 80। ঠিক আছে, তো আমাকে একটু বলো যে আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্রটা কি? এটা যদি না পারো তাহলে এই ম্যাথ করে লাভ নেই। পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। গুড। 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো তোমাকে যখন বলা হইলো যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে তুমি এক্স ধরবা কোনটাকে, দৈর্ঘ্যকে নাকি প্রস্থকে? প্রস্থকে। প্রস্থকে। গুড। প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত? 3x, রাইট? 3x। হ্যাঁ। তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ইন্টু থ্রি 3x এক্স স্কোয়ার। 3x²। সেখানে দেখো 3x² মানে কত দেওয়া আছে? 300। 300। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 10। 10। গুড। এখন চলে আসো, যদি এক্স এর ভ্যালু 10 হয় তাহলে দৈর্ঘ্য কত? 30, 30। রাইট? তাহলে পরিসীমা কত হবে? 40 × 2 = 80। 80। সেটা ঠিক আছে, এইভাবে করতে হবে আর কি। এরপরে চলে আসো 18 নম্বর ম্যাথ। এখানে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হলো কি? এটা মুখস্থই করা যায়, এমনিতে করা লাগবে না। একটা সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ অ্যাটলিস্ট 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের মান কত কত? অফকোর্স 90 থেকে কম। 45। মানে হ্যাঁ, 90, 90 থেকে কম। সূক্ষ্মকোণ। 90 থেকে কম হলে কি হয়? এটাকে সূক্ষ্মকোণ বলে। হুম। এটাই উত্তর। এরপরে বলছে 19 নম্বর ম্যাথে চলে আসো, যে একটি 48 মিটার লম্বা খুঁটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
তাহলে ধরো এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখান থেকে ভেঙে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত মিটার লম্বা? 48, 48 মিটার লম্বা। তাহলে কত উঁচুতে ভেঙেছিল? সো আমরা যদি টেন থিটা হিসাব করি, টেন না, আমরা যদি সাইন থিটা হিসাব করি। ভাই এটা নয় যে আপনার উচ্চতার যেটুকু দেওয়া আছে ওইটার মান না, মানে লম্বটার মান না বের করতে হবে? হ্যাঁ, এইটুকু আর হ্যাঁ, কি, যে সাইন কতটুকু। থিটা দিয়ে করলে হয়ে যাবে। তাহলে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার লম্ব বাই মানে ভাইয়া, অতিভুজ, রাইট? এটার আরেকটা তো মনে হয় কি? সহজ নিয়ম আছে। কি নিয়ম? ওই যে 30, একটা 30 হইলে অন্য বাহু 60 হচ্ছে না? অন্য আর কোন একটা, সাইড হচ্ছে? এই যে উপরেরটা, হ্যাঁ, 60। আর অন্যটা 90। হ্যাঁ। তো 30, 60 আর 90 এর একটা অনুপাত আছে না, বাহুর অনুপাত, অনুপাত দিয়ে করলে তো মনে হয় সহজ হবে। ধুর মে, তুমি এখন 48-এ এত বড় স্কোয়ার মিস্কোয়ার বের করার টাইম আছে পিথাগোরাস দিয়ে? এত বড় ইকুয়েশন তুমি কেমনে করতে যাবা? তুমি সাইন থিটা দিয়ে করলেই তো হয়ে যায়। সাইন থিটার মান কত? 1/2, 4/48, তাই না? সরি, 4 না তো, h/48, তো এইচ এর মান চাইছে। তাহলে এইচ এর মান কি হবে? 2h = 48, তাহলে h = 48 / 2, কাটাকাটি করলে 24, এটাই উত্তর, শেষ। বাট এখানে 24 কেন অপশনেই নাই? এটা উত্তর হচ্ছে 16। ভাই সূত্রটা ভুল হয়েছে না? সাইন 30 ডিগ্রি মান কত? হাফ হাফ। হাফই তো না? সাইন 30 ডিগ্রি, সেটা সেটা তাহলে কি হয়? তাহলে কি কস নিতে হবে? কসের মান কত? cos 30 ডিগ্রি। কস হইলে তো আবার লম্ব না, নিচে। হ্যাঁ, তাহলে তো সেটা এটা আসবে না। উম এখানে তাহলে এটাতে হয়তো অপশনে ভুল দেওয়া আছে ওদের বইতে। দেখো তো এই ম্যাথটাতে অপশনে উত্তর কি 24 নাকি না? 24ই হওয়ার কথা আমাদের মেথড অনুযায়ী। কারণ আমরা দেখো, এটা টোটাল হচ্ছে 48 দেওয়া আছে, এটুকু অতিভুজের মান, আমাদেরকে এইচটা বের করতে হবে, এই হাইটটা। তাহলে আমরা এটাকে সাইন ধরে নিচ্ছি, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু h/48। সেখানে 1/2 মানে হচ্ছে h/48, রাইট? তো এটা আর গুণন করলে 2h, এটা করলে 48, তার মানে h = 48 / 2, তাহলে 24 হওয়ার কথা। সেটা নাই কেন? আচ্ছা, আই গেস এখানে ধরো কোনো একটা মানে প্রবলেম আছে। এরকম হইতে পারে যেটা 32, তাহলে ধরো মিলে যায়, 16 চলে আসে। অথবা তোমার এখানে এই যে এই, কোণের মানের ভিতরে কিছু প্রবলেম আছে, সেটা হইতে পারে, তখন আবার এই যে সাইনের মান চেঞ্জ হয়ে যাবে, এরকম। ভাই বা হচ্ছে অ্যান্সার তুমি কত? অ্যান্সার তো এখানে দেওয়া 16 মিটার। ভাই, কত এটা সব উঁচুতে? বেশি হবে। 24 হবে না? হ্যাঁ। তুমি কি বই বই দেখে বলতেছো? না না, ওই আমি যে মেথডের কথা বললাম ওই মেথডে সব বেশি বের হয়। হ্যাঁ, তাহলে 24 হবে, এটা আর কি অপশনে ওরা তো ওরা ওইটা বলে দেয় নাই। যাই হোক, তোমার তোমার মেথডটা বুঝছো তো, ত্রিকোণমিতির এই মেথডটা? বলো। আচ্ছা, হ্যাঁ ভাই। যারা জি বুঝনে, ভাইয়া। যারা বুঝনে তারা আমার ত্রিকোণমিতি ক্লাসে বুঝে ফেলবা, সেখানে সব পড়াবো, এই সাইনের মান, সাইন কেমনে হলো, কস কেমনে হলো, অতিভুজ কি, লম্ব কি, ভূমি কি, সব ওখানে শিখে যাবা। ঠিক আছে, সবকিছুই। এখন অপেক্ষা চলে থাকলাম। আসো, লাস্ট হচ্ছে 20, মানে আমাদের লাস্ট ম্যাথ। বলা হলো একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। ত্রিভুজের বাহুর অনুপাত, এখান থেকে একটা মান থাকেই। বাহুর অনুপাত হচ্ছে 1:1:√2 হলে ত্রিভুজটি বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণের মান কত? সেখানে এটা অপশন কি গুলো দেখো, 120? 90, 80, 120, 90। 100। তো এটার উত্তর হচ্ছে গিয়ে 90। কেননা এই যে বাহুর অনুপাত 1:1:2, দেখো এটা হচ্ছে এরকম একটা ইয়ে দিবে, এ হচ্ছে 1, এ হচ্ছে 1, এটা হচ্ছে √2। তাহলে এটা কি 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 কোণ হয়ে গেছে বলো তো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আর কেমনে বুঝবে যে এটা সমকোণী ত্রিভুজ? দেখো এখানে 1:1 সমান, এটা সমকোণী না, একজাক্টলি এটাকে সমকোণী বলা যাবে না, এটাকে বলতে হবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ বুঝছো? হ্যাঁ, যে যেহেতু সমান। দুইটা বাহু সমান, তো এটা 1:1 কে যদি তুমি হিসাব করো, দেখো অতিভুজ, 1² + 1² = পিথাগোরাস মেথডে ভাইয়া অতিভুজ সমান পিথাগোরাস। রুট টু আসবে, হ্যাঁ। হ্যাঁ,
এই যে এইটা মিলে যায়, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু √2 স্কোয়ার, তাহলে 1 + 1 = 2 মিলে গেছে। ওকে, মানে রুট। এই আমার নেটওয়ার্ক না প্লিজ। এই কি হয়েছে তোমার আবার? আচ্ছা, খালি তা বেঁধে যাই। তারপর দেখো যে সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা, এখানে চলে আসো। এটা আমরা দেখবো যে গত বছরের আইকিউ কোশ্চেন গুলো একটু ভালোই স্মার্টার ছিল। এখানে কয়েকটা বিবৃতি দেওয়া আছে। তোমরা IQ 1 বলা হয়েছে যে বিবৃতি 1-এ সমস্ত হিল স্টেশনের একটি সূর্যাস্ত পয়েন্ট আছে। একটি হিল স্টেশন, সিদ্ধান্ত, ক হিল স্টেশন একটি সূর্যাস্ত পয়েন্ট আছে, হিল স্টেশন ছাড়া অন্য জায়গায় সূর্যাস্ত পয়েন্ট নেই। এখন তোমাদেরকে শুরুতে বিবৃতিটা কি বলছিল যে সমস্ত হিল স্টেশনেরই একটি সূর্যাস্ত পয়েন্ট আছে, রাইট? আর বলছে যে এটা একটা হিল স্টেশন। এখন সেটা সম্পর্কে দুইটা মন্তব্য আসছে, যে এই হিল স্টেশনে একটি সূর্যাস্ত পয়েন্ট আছে, আর একটা মন্তব্য দিছে যে হিল স্টেশন ছাড়া অন্য কোনো জায়গায় সূর্যাস্ত পয়েন্ট নেই। তো তাহলে উপরের বিবৃতি এবং সিদ্ধান্ত অনুযায়ী পরিপ্রেক্ষিতে তোমার সূর্যাস্ত কোনটি সঠিক? তাহলে দেখো, যে বিবৃতিটা ছিল যে সমস্ত হিল স্টেশনের একটি সূর্যাস্ত পয়েন্ট আছে, সেটা অনুযায়ী যে দুইটা মন্তব্য, দুইটাই কি কারেক্ট না? বলো। হ্যাঁ। মানে কথাটা বুঝি কি নাই বোঝা ভাই। যাচ্ছে? আচ্ছা, আবার বলতেছি, বলা হলো যে একটা স্টেশনের পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, মানে সমস্ত স্টেশনের এই পয়েন্ট আছে। হ্যাঁ, তারপর ধরলাম যে এক্স একটা স্টেশন, সেই স্টেশনের বললাম, মন্তব্য করলাম যে সেই স্টেশনের একটা পয়েন্ট আছে, আবার বললাম যে স্টেশন ছাড়া অন্য জায়গার এই পয়েন্ট নাই। তাহলে এই দুইটা কথা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, দুইটাই ঠিক আছে, কারণ দুইটাই ঠিক আছে। স্টেশনেই তো পয়েন্ট হ্যাঁ, আছে, স্টেশন ছাড়া তো অন্য কথা নাই। ওকে। এরপর দেখো আসছে হচ্ছে একটা সিরিজটা হচ্ছে এরকম: 86, কোশ্চেন মার্ক, 79, 75, 72, 68। তাহলে এখানে কি বসবে? এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো, এখানে আমরা যদি গ্যাপ হিসাব করি, কত করে আসতেছে? 3। কিসের 3? 4 নাকি? আর এটা কত? 3। এটা কত বলো তো? 4। 82। তাইলে 4 3 3 4 3 4। 4। এখানে তাহলে কি হবে? 4 না, এখানে কি হবে? প্রথমটা 4ই থ্রি। হবে। এখানে 4 হবে। ঠিক আছে এটা। 4 3 4 3 4। ভাই 81। না, 82 আছে। আচ্ছা 81 তো ওয়েট, 3। আমরা আমরা সিকোয়েন্স সাজিয়ে নিই। আমাদের ছিল 86, তারপরে 79, তাহলে 79 থেকে 75, এখানে ও 4, এখানে 3। 82। হ্যাঁ, 82। তাহলে এটা তো 4 না, এটা 3, আবার 4। তাহলে এখানে কেন আমি 4 নিতেছি? এখানে কি 3 নেওয়া উচিত না? ঠিকই তো আছে ভাইয়া, 4 3 4 3 4। থ্রি। 4। থ্রি এটা হওয়া এটা উচিত না ভাই। এটা কি 3 না নাকি 4? ফোর। ওটা 3। এটা তো 4 মেয়া, 79 আর সেভেন্টি ফোর ফাইভ ফোর ফোর। এটা 4। হ্যাঁ, ওটা 4, কিন্তু মাঝখানে একটা আপনি লেখেন নাই, দেখেন এই যে 82 থেকে আবার 75, এটা হলো 3। নাকি 79, 79, 82 থেকে 79 এটা লেখেন নাই, এটা 3 হবে, ও, তাহলেই ভুল। এইখানে 3, হ্যাঁ 72, এটা তো লিখতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে 4 3 4 3 4, ঠিক আছে। মানে 4 হুম। একবার, 3 একবার, 4 একবার, 3 একবার, তাহলে 82 হবে। এবার বুঝছি ভাইয়া। হুম। এবার আসলে আরেকটা দিছিল এরকম একটা ক্রম, এখানে 1 নম্বরে দিছে কি? দারিদ্র, দারিদ্র। 2 নম্বরে দিছে হচ্ছে জনসংখ্যা, এটা পারবা তোমরা। 3 নম্বরে দিছে হচ্ছে মৃত্যু। 4 নম্বরে দিছে হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। 5 নম্বরে দিছে রোগ। বলছে নিচের কোন সিকোয়েন্সটা সঠিক? 3 4 2 5 1, 2 3 4 5 1, 1 2 3 4 5, আর লাস্ট হচ্ছে 2 4 1 5 3। এখন একটা জিনিস বুঝো, মানুষ কি আগে দারিদ্র হয় নাকি আগে জনসংখ্যা হয়? মানুষ আর কি জনগণ হয় নাকি আগে দারিদ্র হয়? হ্যাঁ, জনগণ। আগে জনগণ হয়। জনসংখ্যা। হুম। হ্যাঁ, এরপরে মরে কি সবার আগে নাকি মরে পরে? তাহলে এটা তো পরে বাদ। বেকারত্ব, জনসংখ্যা বেকারত্ব কখন হয় বলো? জনসংখ্যা বেশি হইলে।
জনসংখ্যার কারণেই তো বেকারত্ব হয়ে যায়। বেকারত্ব বেশি হলে তারা কি হয়, দারিদ্র হয়ে যায়। দারিদ্র হলে তাদের কি হয়ে যায়, রোগ হয়ে যায়। রোগ হলে তারা মরে যায়। তাহলে এই হুম, হচ্ছে সিকোয়েন্স, এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তাহলে হচ্ছে কি, এই যে 2 4, এক পাঁচ 2 4 1 5 3, পাঁচ। এটাই উত্তর। ঠিক আছে। কি সব আইকিউর কোশ্চেন দিছিস! এবারটা তো দিছে পুরো একটা বক্স, বাট এটা অনেক সহজ ছিল। বক্স এটা পারছে কিনা বলে কোন যায় না। বক্স এরকম, দাঁড়াও তোমাদেরকে আগে আগে বুঝাই, এটা একটু টাইম নেক, তারপর বুঝাই। এই হচ্ছে বক্সটা একটা আমার বক্স। যতদূর মনে হয়, এই বক্সটা কারোরই মনে হয় ভুল হয় নাই। হ্যাঁ, এটা সহজ ছিল। বাট ওরা কিসে ভুল হয় না, এটা ম্যাক্সিমাম সবাই ভুল করছে, বুঝে নাকি বললাম বক্স। কিন্তু এটা তো আমি পরীক্ষার হলে একটু দিয়ে বুঝছিলাম, মানে এটাই একমাত্র একদম খুব ভালো মনে আছে, যেটা দেখাইছিলাম এবং হয়েছিল। এটা হচ্ছে একটা মানে বক্স। এটা ধরো বক্সটা ঠিকঠাক ভাবে রাখতে হবে, নাহলে প্রবলেম। ঠিক আছে। এইটা বক্সের ভিতরে আরেকটা ছোট বক্স, ঠিক আছে। আবার এইখানে আরেকটা বক্স, যেখানে এখানে একটা ছোট বক্স, এখানে একটা গোল বৃত্ত। ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সিকোয়েন্স। সেকেন্ড সিকোয়েন্সটা হচ্ছে এরকম: এখানে একটা ছোট বক্স, এখানে একটা গোল বৃত্ত, তারপরে এইখানে 2টা বক্স এবং নিচে একটা গোল বৃত্ত। এইখানে আর আর্ট স্কুল তো অনেক ভালো দেখছি। হ্যাঁ, আমার সবকিছু অনেক ভালো। এরপর হচ্ছে তোমার এইটা 2টা বক্স আর নিচে 2টা গোল। তারপর হচ্ছে তোমার লাস্টে চলে আসো, এখানে 2টা বক্স, 2টা গোল, তারপরে 3টা বক্স। ঠিক আছে। আর 3টা বক্স আর 2টা গোল। আর এইটা হচ্ছে তোমাকে কোশ্চেন দিছে। এখানে কি হবে? এখন অপশন গুলা দিচ্ছি, দাঁড়াও। অপশনের ভিতরে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এই দুইটাতে গোল। এটা ক নম্বর উত্তর, মানে ক নম্বর অপশন? ভাই 3টা বক্স 3টা গোল। দেখো না, আমি আগে 3টা বক্স 3টা গোল তো দুইটাতেই আছে। এরপরে এখানে 3টা বক্স, তারপরে নিচে 2টা গোল। ঠিক আছে। ক এরপর নাম্বার হইব ভাই, যেটা একবেন ওইটাই। তুমি চুপ থাকো। এরপরে এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, ঠিক আছে। আবার এটার নিচে আরেকটা বক্স, এখানে একটা, এখানে একটা। আর লাস্ট হচ্ছে এটা দিছে যে এ কি একটা বক্স, একটা বক্স, একটা বক্স, আর এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল। এখন উত্তর কোনটা হবে বলো? শেষেরটা কি উত্তর হবে। ভাই, এটা কি প্রশ্ন! 4 নাম্বারটা তো হয়ে যাইব। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলতেছি, দেখো। প্রথম বক্সের ভিতরে কিন্তু কোনো বক্সই ছিল না। এখানে তোমাকে একটা গিফট বক্স দিছে, শুধু গিফট বক্স দিছে। আর এখানে একটা গিফট বক্স দিছে, আর একটা দিছে ফাঁকা, ধরো গোল্লা, হ্যাঁ। তার মানে গিফট বক্স জিরো ছিল, একটা বাড়ছে, পরে আরেকটা বাড়ছে। হ্যাঁ, তার মানে এখানে গিফট বক্সের যেই সেকেন্ড কলামে গিফট বক্সের যে সংখ্যা, থার্ড কলামে গিফট বক্সের সেই সংখ্যা কিন্তু সেম আছে, রাইট। কিন্তু গোলের যেটা, সেটা এইখানে একদমই ছিল না, এইখানেও ছিল না, এখানে একটা বাড়ছে। তাহলে এখানে দেখো, জাস্ট একটা বক্স বাড়ছে, গোল আসছে। তাহলে এই সিকোয়েন্সে এখানে 2টা বক্স আসবে, ঠিক আছে। আর একটাই বল আছে, মানে খালি শূন্য আছে। তারপরে আমি বলছিলাম যে এই কলামে এবং থার্ড কলামে বক্সের সংখ্যা সমান থাকবে, তাহলে এখানেও 2টা আসছে। এবং ইয়ার সংখ্যা বাড়বে, গোলের সংখ্যা বাড়বে, তার মানে গোল 2টা বাড়ছে, ফাইন। এইখানে দেখো শুরুতেই দেওয়া আছে 2টা বক্স 2টা গোল, তাহলে এইখানে বক্স একটা বাড়ছে, গোল ঠিকই আছে। তার মানে এইখানে কি হবে, বক্স কি এই তিনটেই থাকবে নাকি বাড়বে? বক্স তিনটেই থাকবে, অবশ্যই কারণ আমি জানি যে থেকে এই কলামে বক্স যা, এই কলামে বক্স তা। তাহলে এখানে বক্স 3টা, ঠিক আছে। আর গোল কি এখানে যেটা ছিল এই কলামে সেটা থেকে একটা বাড়তি না? তাহলে এখানে গোল 2টা, এখানে হবে 3টা। তাহলে এটা উত্তর। বুঝছো সবাই? বলো। ভাই ভাই, আবার একটু বুঝাই দেন। আর কি বুঝিতাম? মানে দেখো, তোমার এই যে সেকেন্ড কলাম, যেটা সেকেন্ড কলামে বক্সের সংখ্যা, গিফট বক্সের সংখ্যা এবং থার্ড কলামে গিফট বক্সের সংখ্যা সমান। কিন্তু এই যে যেটা ফাঁকা গোল, সেইটা সেকেন্ড কলামে যা, থার্ড কলামে একটা বেশি। তাহলে এখানে 3টা বক্স, এখানেও 3টা বক্স, এখানে 2টা গোল, এখানে 3টা গোল, এই আর কি। আর এটার সাথে এটা যদি মিল করো, এখান থেকে এটা বেশি, এখান থেকে এটা বেশি, এখান থেকে বেশি, এক এক করে বাড়তে।
বুঝা গেছে? সবাই কি বুঝছো নাকি বুঝো নাই বলো? হ্যাঁ, বুঝছি তো। ওকে, এবার চলে আসো যে জিকে কোশ্চেনে আমাদের মোটামুটি। ও, জিকে কোশ্চেন না, এটা এরপরে আরেকটা আইকিউ কোশ্চেন ছিল, এটা মুখে মুখে করা যাবে। বিতরণের জন্য কিছু মিষ্টি রাখা আছে, প্রতি প্যাকেটে 2, 3 বা 4টি করে মিষ্টি সাজানো হলে একটি মিষ্টি অবশিষ্ট থাকে, প্রতি প্যাকেটে 5টি করে মিষ্টি সাজানো হলে কোনো মিষ্টি অবশিষ্ট থাকে না। তাহলে ন্যূনতম কতগুলো মিষ্টি আছে? তাহলে তোমার এটা অবশ্যই অপশন টেস্ট করে করা যায়। এটা উত্তর হবে 25টা। তাহলে যদি তুমি 25টা করে সাজাও, তাহলে 5টা করে সাজাইলে একটা অবশিষ্ট থাকবে না, কারণ 5 5 25 গেলই গা। ওকে। আর যদি তুমি 2, 3 করে বা 4 করে সাজাও, তখন কিন্তু দেখবা যে লিস্ট অবশিষ্ট থাকতেছে। যেমন 2 করে যদি সাজাও তাহলে 24টাতে গিয়ে শেষ হয়ে যাবে। 3 করে যদি সাজাও তাহলে 3 8 24, 8টা করে গিয়ে শেষ হয়ে যাবে। 4 করে যদি সাজাও, তিন চার তিন আটা ছয়টা চব্বিশ 24। 4 6 24, হ্যাঁ, 6 6টা করে গিয়ে একটা খালি চলে যাবে। কথা কি বোঝা গেছে? আর 5টা করে সাজাইলে একটা অবশ্যই থাকবে না, একদম 5 5 25, 5 জনের করে দিয়ে দিবা। হ্যাঁ, বুঝছি ভাই। এরপরে চলে আসো তোমার এই যে জিকে কোশ্চেন। দেখো, গত বছর আমি যা পড়াইছিলাম ওগুলি আসছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো কত সালে কত, মানে কিসের, ওই যে ইয়েতে ইউনেস্কো যে স্বীকৃতি দেয় সেটা কত সালে দেওয়া হয়? তো এটা হচ্ছে 2017 সালে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে। বলছিলাম না যে ইউনেস্কো স্বীকৃতি থেকে কোশ্চেন আসবে, গত বছর এগুলো পড়াইছে, আগের ব্যাচের ক্লাসে গিয়ে দেখো। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা, এটা কারা মামলা করে বলো? গাম্বিয়া। গাম্বিয়া, হ্যাঁ। গাম্বিয়া। হ্যাঁ। তারপরে আইপিসিসি এর পূর্ণরূপ কি? আইপিসিসি বলো। আইপিসিসি, এই যে UNFCCC, এটার পূর্ণরূপ জানো? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ইউনাইটেড কনভেনশন অন নেশন। ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, তাহলে এটা যদি জানো তাহলে এটা জানো না কেন? এই দুটো তো কাছাকাছি, এটাও ক্লাইমেট ইন্টারন্যাশনাল চেঞ্জ নিয়ে। ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট, ক্লাইমেট কি যেন একটা এরকম। ক্লাইমেট চেঞ্জ, সিসি মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আর এটা ইন্টারন্যাশনাল প্যানেল না, এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল পুরোটা প্যানেল। ঠিক আছে, ইন্টার গভর্নমেন্টাল, মানে কেন নিল না গভর্নমেন্টাল। এর ভিতরে? কি কি কিসের ভিতরে নিল না? ওই যে আইপিসিসি, ইন্টারন্যাশনাল যে গভর্নমেন্টাল বললেন না, তো জিকে কেন নিল না? আইজিপিসিসি দিয়ে দিত একেবারে। আরে, আইডি টু ইন্টার গভর্নমেন্টাল, ও আচ্ছা। আর পি দিয়ে প্যানেল, সি দিয়ে ক্লাইমেট, আর সি দিয়ে চেঞ্জ। শেষ। আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আর করতেছে। ঠিক আছে। এরপর চলে আসো যে বাংলাদেশ নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য নয়? ওআইসি। বাংলাদেশ কি ওআইসি সদস্য বলো? অবশ্যই সদস্য। কত সালে আসিয়ান কত নাকি তারিখ? বলছো না? কত সালে কত তারিখে সদস্য ওআইসির? 1974 সালে। 73 সালে। 1974-এর কত তারিখ? 23শে ফেব্রুয়ারি। এই নোভা কি ক্লাসে নাই? ও তো, তেইশ হ্যাঁ, তেইশ এটা ফেব্রুয়ারি না? উত্তর তুমি বলো, এটা কত হবে? তেইশ 23 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হ্যাঁ। তারপরে বাংলাদেশ কি আইএমএফ এর সদস্য? কয়দিন আগে শোনো না যে শেখ হাসিনা আইএমএফ থেকে লোন নিতেছে? তাহলে অবশ্যই সদস্য। এরপর দেখো, বাংলাদেশ কি ডাব্লিউটিও সদস্য? হুম। কত সালে কত তারিখ? ये तो मैं भूल गया। 99 সালের 1লা জানুয়ারি। 1995 সালের 1 জানুয়ারি। পড়াইছি না? এবং এই দিনই সেটা গ্যাট থেকে নাম চেঞ্জ করে ডাব্লিউটিও হয়। ঠিক আছে। আর আরেকটা অপশন ছিল ব্রিক্স, তো বাংলাদেশ কি ব্রিক্সে আছে? না। নাই, এটাই উত্তর। দেখো কি ইজি কোশ্চেন আসছে। পরবর্তী আইসিসি টি-20 বিশ্বকাপ পুরুষ কোথায় অনুষ্ঠিত হবে? সেটা উত্তর ছিল ওয়েস্ট ইন্ডিজ এন্ড যুক্তরাষ্ট্র। এই যে বলছিলাম না, খেলার কোন আসর নেক্সট কোথায় হবে, এগুলো সব ওইখানে রিসেন্ট সেটার মধ্যে দাগানো ছিল। স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে বলো? প্রথম সংসদীয় নির্বাচন। কি 7ই মার্চ 1973। 1973। হ্যাঁ, 7ই মার্চ 1973, গুড। তারপর আসলে জলবায়ু বিষয়ক COP 28, বললাম না যে কোপ থেকে একটা আসবেই। COP 28 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো ওই সময় তো কিন্তু COP 28 ছিল, এবার তোমার আসলে ও 29 আসতে পারে। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে। আর 29 বলো কোথায়? আজারবাইজান। বাকু, বাকু। আজারবাইজান। বাকু, হ্যাঁ। আজারবাইজান। তারপর ধরো, বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি বলো?
গরম কখন এপ্রিল। সবচেয়ে বেশি পড়ে? এপ্রিল। এপ্রিল, হ্যাঁ। তারপরে নারী উন্নয়ন বিষয়ক বেইজিং ঘোষণা গৃহীত হয় কত সালে? এটা হচ্ছে তোমার 1995 সালে। তো এই যে নারী বিষয়ক যেই তোমার ইয়েগুলো আছে, কনভেনশন গুলো আছে, এগুলো একটু পড়বা কোনটা কত সালে হয়েছে। তারপর তোমার এই যে মানবাধিকার সনদ কত সালে হয়েছে, এই জিনিসগুলা। তারপর ধরো এই যে কিয়োটো প্রোটোকল, জলবায়ু বিষয়ক কিয়োটো বা কার্টাগেনা, একটা মন্ট্রিল, এই কয়েকটা একটু পড়তে হবে। বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী রাষ্ট্র কোনটা? আবার বলতেছি দ্বিপাক্ষিক। ওই দিন পড়াইছিলাম এই জিনিসটা। দ্বিপাক্ষিক বললে উত্তর কি হবে? জাপান। জাপান। আর যদি এমনিতে বলে সবচেয়ে বেশি বাংলাদেশে বিনিয়োগকারী দেশ কোনটা? ইউএসএ। ওয়ার্ল্ড ব্যাংক। যুক্তরাষ্ট্র। ও। যুক্তরাষ্ট্র। ও, ঠিক আছে। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্ট করে, পোশাক শিল্প পরে তো যুক্তরাষ্ট্র নেয়। এরপরে হচ্ছে তোমার এই যে জাপান। কেন দ্বিপাক্ষিক? জাপান দ্বিপাক্ষিক কারণ হচ্ছে যে আমাদের এখানে নিজেরাও ইনকাম করি, তারাও ইনকাম করে, মেট্রো রেল করে দিচ্ছে, 1 টাকা আসতেছে না, এই জন্য দ্বিপাক্ষিক। আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ইজি ইজি কোশ্চেন দিছে। যেটা ঢাকা। ময়মনসিংহ। চীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কত সালে বলো? চীন। এটা একটা ঘটনা আছে, এই কারণে এটা পরীক্ষা আসে। চীন, বলো কত সালে দেয়? 1975 সালে। হ্যাঁ। 76। কেন 1975 সালে, রিজনটা কি বলতে পারবা? না, এটা তো গতবার আসছিল পরীক্ষায়, পরে তো সলভ কোশ্চেন দেখছি না, এর কারণ জানি না। এই যে এটা হচ্ছে কারণ। 75-এ কি হয়েছে জানো না? ও, বঙ্গবন্ধু মারা গেছে। হ্যাঁ, ঠিক আছে। কারণ ওই সরকারের সাথে অত লেনদেন ছিল না, পরে গিয়া অনুমোদন দিছে যে না ঠিক আছে অনুমোদন দেয়া যায়। দেখতে পারতো না, এই আর কি। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি বেচ্চুর সঠিক নয়? তালিমের কারণে। নিচের কোনটি সঠিক নয়? শনি গ্রহের উপগ্রহ সংখ্যা 2 শতাধিক, ইরাবতী মিয়ানমারের একটি নদী, তিস্তা নদী উৎপত্তিস্থল সিকিম, পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়। তো গোলাকার নয়, সিকিম, মিয়ানমার নদী, 2 শতাধিক। তাহলে স্যার এটা কি হবে? ভিডিও ডিলিট করে নাহলে ক সমস্যা নাম্বার? হইব। কোন নাম্বারটা হবে? এটা উত্তর গ্রহের। হবে কি, শনিরটার তো 2 শতাধিক বলে নাই, তার মানে এটাও যে তোমাদের ফার্স্ট জিওগ্রাফির ক্লাস নিয়েছিলাম সেখানে পড়াইছিলাম। শনির কয়টা, ইউরেনাসের কয়টা, বৃহস্পতি কয়টা, পড়েছিলাম না? ডিবোস ফেবস, ভুলে গেছো? তারপর দেখো গান থেকে চলচ্চিত্র থেকে আসছে, চলচ্চিত্র থেকে আসলেই এইগুলোই আসে, যে আবার তোরা মানুষ হ, ধীরে বহে মেঘনা, এগুলোই আসে। তাহলে আবার তোরা মাগনা, মানুষ এটা কার? খান আতাউর খান। রহমান। বা আর আজকে ধীরে ওই বহে মেঘ, জহির রায়হানেরটা আইছে। ধীরে বহে আজকে আসছে ওইটা। গুড। জহির রায়হানের জীবন থেকে নেয়া। হ্যাঁ, জীবন থেকে না। আর এরপরে বলো, ওই যে ধীরে বহে মেঘনা সেটা কার? আলমগীর কবির। হ্যাঁ। তারপরে স্টপ জেনোসাইড, জহির রায়হান। সেটাও জহির রায়হান। তারপর দেখো জহির রায়হান। বর্তমানে রাজশাহী ও দিনাজপুর অঞ্চল প্রাচীন কোন জনপদের অন্তর্গত? তো রাজশাহী দিনাজপুর কোনটা বলো? কুন্ড। কুন্ডু। তো এই যেই পনেরো জনপদ থেকেও থেকেও প্রশ্ন তোমাদের, আইতে পারে। তো তোমাদের কুন্ড থেকে আসছিল তো। তো জনপদ থেকেও কিন্তু এই যে এই জাহাঙ্গীরনগর বি ইউনিটে 1 মার্ক থাকবেই। তো আমি তোমাদেরকে যে এটাকে বলছিলাম না যে কিছু কোশ্চেন আমি ফাঁস করে দিই, যে তোমার এই যে সংস্থা থেকে আসবে একটা, আন্তর্জাতিক সংস্থা থেকে, তারপরে কূপ থেকে একটা মাস্ট। দেখো কূপ থেকে একই কোশ্চেন বারবার আসে, যে নেক্সট যেটা হয় সেটা কোথায় হয়। এসডিজি থেকে আসে একটা, এই জনপদ থেকে আসে একটা, এই তো। ইনি তো অনেকগুলো বলে দিছি। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, পড়বো একটা ভালো করে। আচ্ছা, এখন বি ইউনিটের কোশ্চেন তো আমরা সলভ করলাম, আমরা ম্যাথ করলাম, আইকিউ করলাম, জিকে করলাম। আর তোমাদেরকে আরেকটু ক্লারিফিকেশনের জন্য আমি অন্য যে একটা সেট আসছে, অন্য একটা শিফটে যে কোশ্চেনটা আসছে, সেখানে একটু বলি যে কিভাবে আসছে। এটা করাবো না আমি, তোমার নিজেরাই করো। সেখানে ভাইয়া, ধরো, হ্যাঁ। ভাই বলছি যে শিফটে কি কোয়েশ্চেন চেঞ্জ হয়? তো সব কোশ্চেনই তো চেঞ্জ, ওখানে তো সেম কোশ্চেন থাকে না। ভাই এটা আনফেয়ার না? মানে কোনো শিফটে ইজি, কোনো শিফটে হার্ড, এরকম। আনফেয়ার তো অবশ্যই টু সাম এক্সটেন্ট, কিন্তু তোমার কোশ্চেনের প্যাটার্ন তারা সেমই রাখে, ট্রাই করে। তুমি দেখো এই যে আমি, ওই যে দেখো আমি কিছু বললাম নাই, দেখো এই যে, এই যে দোষ শালা দেখাই যাচ্ছে না এখানে তোমার। সেকেন্ড শিফটে আসছে ইউএনএফ সিসিসি থেকে আসছে। তো বলছি না যে ক্লাইমেট নিয়ে দুইটা আছে, একটা ইউএনএফ সিসিসি আর একটা আইপিসিসি। আমি তো একটু আগে ক্লাস করে থেকে ওইটা মাথায় চলে আসছে। তো দেখো আরেক সেটে সেটা দিছে। এখন তুমি হ্যারে কিভাবে দোষ দিবা যে আপনি কোশ্চেন কঠিন করছেন, আরেক জায়গায় আইপিসিসি দিচ্ছেন, এখানে ইউএনএফ সিসিসি দিচ্ছেন? এই দোষ কাকে দিবা তুমি? কাউকে দেওয়ার নেই।
এরপর বঙ্গ থেকে আসছে, যে বঙ্গ জনপদের কোনটা আছে। তো একই একই টপিক থেকে কোশ্চেন দিছে। তারপর বলছে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে। একই টপিক থেকে আসছে। এরপরে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট ওয়ান ডে যে মর্যাদা সেটা কবে পাইছে, এটা আসছে। তো এটা তো কোনো মানে ইয়ে না, কঠিন কিছু না। এরপরে এই যে ধরিত্রী সম্মেলন রিও ডি জেনেরিওতে হয়, সেটা কত সালে হয়। তো এখানে নারী বিষয়কটা আসছে, এখানে ধরিত্রী সম্মেলনটা আসছে। আবার ধরো এই যে এখানে আসছে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি গণহত্যার জন্য মামলা কোনটা করে, সেটা আসছে। তো এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ওইখানে গাম্বিয়ারটা আসছে, এখানে দক্ষিণ আফ্রিকাটা আসছে। তারপর তোমার 1970-এর নির্বাচন থেকে কোশ্চেন আসছে যে আওয়ামী লীগ কতগুলা ভোট পাইছে, মানে কতগুলো আসন পাইছে। সেটা হচ্ছে 162টি। তারপর তোমার আসছে যেমন বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য, ওইখানে ছিল সদস্য না, এখানে ছিল সদস্য। ব্রিক্স, আইএলও, আসিয়ান আর জি8, তাহলে কি হবে? ইলো হবে। সহজ হিসাব, মানে আইএলও সদস্য, কারণ আসিয়ানেরও হইতে চায়, ব্রিক্স এর তো নাই, আর জি8 এর সদস্য বাংলাদেশ হবে কেমনে? তারপর তোমার আসছে যে আহ, ইয়ে থেকে ধরো ম্যাথ থেকে যদি হিসাব করি, 253 ডিগ্রি কোণকে কি বলা হয়। ওইখানে আসছিল যে 90 ডিগ্রি বাদে বাকি দুইটা কোণকে সূক্ষ্মকোণ বলে। এখানে সূক্ষ্মকোণ, হচ্ছে এটা স্থূলকোণ, হ্যাঁ। এটা স্থূলকোণ কেমন হয়, এটা হচ্ছে তোমার ইয়ে কোণ, মানে কি বলে, সমকোণ। 253 ডিগ্রি না, 180 থেকে বেশি, ও, সেই কোণকে কি বলে? স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ। স্থূলকোণ তো হচ্ছে 180 ডিগ্রি হয়। ও না, হ্যাঁ 180 বড়, সেটা স্থূলকোণ। প্রবৃদ্ধ হ্যাঁ কোণ একশো ভাইয়া। আশি ডিগ্রি বড় হইলে তো সেটা স্থূলকোণ। প্রবৃদ্ধ ভাইয়া কোণ। 90 বড় হইলে তো স্থূলকোণ। 90 বড় হইলে না স্থূলকোণ, ঠিক 90 আছে। বড় হলে স্থূলকোণ, হ্যাঁ। তাহলে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ কোণ কোনটা? মানে প্রবৃদ্ধ কোণ এটাই 253 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ। এটাই প্রবৃদ্ধ কোণ, তুমি কি গুলাই ফেলতেছো। আরেকটা আসছে log 3, এরপর আসছে 1/27, দেখি এটা পারো কিনা, লগের করাইছি। log 3 আসছে, লগ ভিত্তি দিছে 3, আর এটা দিছে 1/27, এটা পারবা কিনা? উত্তর কি হবে? 9 3 -9 -3। কি করতে হবে? ভিত্তি আর এখানে সমান করতে হবে। তাহলে log 3 আছে, 1/27 কে কি লেখা যায়? 1/3 স্কোয়ার, রাইট? হুম। হুম। এখনো কি তোমার ভিত্তি আর এটা সমান হয়েছে? এখানে তো 3 আর এখানে তো 1/3। তাহলে হুম। log 3, এটাকে 3 লিখলাম। আর এখন এই পাওয়ারকে যদি উপর নিতে হয় তাহলে কি লিখতে হয়? -2 না? এবার কি সমান হয়েছে? হ্যাঁ, 3 স্কোয়ার না 3 কিউব। 3 কিউব। ওই তো মানে কিউব আর কি, এটা তো বাচ্চারা বুঝে, এইসব ভুলভাল ইচ্ছা করে করি আর কি, যাতে করে তোমরা ধরে দাও। আচ্ছা তাহলে এটা কি হবে? -3 × 1, তাহলে -3 উত্তর। বুঝছো? এই আর কি। আরেকটা হচ্ছে P-1/P = 3, তাহলে P² + 1/P² এর মান কত? এটা তো একই সূত্র, 7 আসবে। তারপর আসছে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটি শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? ওই একই ত্রিকোণমিতির ম্যাথ। তারপর আসছে ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? তাহলে দুইটা কোণ যদি 35 আর একটা 55 হয়, হ্যাঁ, তাহলে এই দুইটাকে সাম আপ করলে কত হয়? 90 ডিগ্রি হয় না? তার মানে এই দুইটা যেহেতু 90 ডিগ্রি, আর একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি, তাহলে সমকোণই পড়ে গেছে। বুঝো নাই? তো একই কোশ্চেন। তারপর তোমার আরেকটা দিছিল তোমার এক্সপোনেন্টের ম্যাথ থেকে। এক্সপোনেন্টের ম্যাথটা ছিল এটা, 3 to mx - 2 = 4 to the power mx - 2, এরকম হওয়া উচিত। ওরা ভুলভাল ম্যাথ দিয়ে দিছে। তো এইখানে লজিকটা হচ্ছে তোমার এখানে ভিত্তি তো সমান না, পাওয়ার সমান। তাহলে তুমি তো এই পাওয়ার দিয়ে এক্স এর মান বের করতে হবে, তুমি তো ভিত্তি দিয়ে পারবে না, যেহেতু পাওয়ার সমান তুমি তো এটা লিখতে পারো না যে 3 = 4। ঠিক আছে, এটা তো লেখা যাবে না। এটাকে তুমি যদি সমান ধরে নিতে হয়, 3 আর 4-কে সমান ধরে নিতে হয়, তখন একটা শর্ত আছে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়। এটা একটা সূচকের সূত্র, এটা দিয়ে করতে হয়। তাহলে এখানে মেইন লজিকটা কি আসে, যে এই ভ্যালুটার মান 0, তখন গিয়ে তোমার 3 আর 4 সমান হবে। কেন? তখন 3-এর উপরও পাওয়ার 0 বসবে, 4-এর উপর পাওয়ার 0 আসবে, দুটোই 1 1 হয়ে যাবে, 1 = 1। আদারওয়াইজ 3 আর 4 তো কখনোই সমান না বাস্তবে। কথাটা কি বোঝা গেছে? তো এই লজিক অনুযায়ী কি আসে, যে mx - 2 = 0, দ্যাট মিনস mx = 2, x = 2/m। এখন উত্তর 2/m। এটা ঠিক আছে, বাট ওদের কোশ্চেন ওরা ঠিকঠাক ভাবে সাজাইতে পারে না, হাবি জাবি দিয়ে দিছে আর কি। বুঝছো? তোমরা একটু রিয়েল কোশ্চেন ব্যাংক যেটা বইতে আছে না, সেটা একটু চেক করো যে কি আছে। আরেকটা আছে তোমার, বলছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 থেকে 17 বেশি, সংখ্যাটি কত? তো এটাকে এক্স ধরে সাজানো যায়।
যে অর্ধেক তার 1/3 থেকে 17 বেশি, তখন x/2 ইজ ইকুয়াল টু, তোমার বলছে কি অর্ধেক তার 1/3 থেকে 7 বেশি, তাহলে এক্স 1/3 না তো, তাহলে হচ্ছে 1/3x, মানে x/3, সরি, 1/3 তো, 1/3, তাহলে x/3 থেকে কি বলছে 17 বেশি +7। তো এইটা করে তুমি বের করতে পারো এখান থেকে ইজিলি সংখ্যাটি কত x এর মান। তো যদি এই পাশে করি, x/2, x/3 ইজ ইকুয়াল টু 17, এখানে 6, 3x minus 2x, x/6 ইজ ইকুয়াল টু 17, x ইজ ইকুয়াল টু 6 7 42, তাহলে 102 হবে। ঠিক আছে, মানে অপশনে 102 আসে, যেহেতু তো আমাদের তো 6 7 কে গুণ করলে 2 আসে শেষে, তার মানে এটা অবশ্যই 102 হবে। এই আর কি, বুঝছো সবাই? এটাও বীজগণিতের একটা ম্যাথ ছিল। আরেকটা ছিল তোমাদের ফাংশন দেওয়া আছে, সেখান থেকে ডোমেন চাইছে, তো ওইখানে রেঞ্জ চাইছিল, এটাতে ডোমেন চাইছে। f(x) দেওয়া আছে এরকম, লগ √(x² - 36), তাহলে ডোমেন বলতে কিসের মান, এক্স এর মান না? আর হচ্ছে তোমার রেঞ্জ বলতে কিসের মান, এফ এর মানটা। তো এক্স এর মান কি কি হইতে পারবে বলো, এটা দেখেই বলো। এক্স এর মান যদি অপশন দেওয়া আছে, x is less than 6, x is equal to 6, x is greater than 6, x is less than or equal 6। তো যদি এক্স এর মান 6 থেকে ছোট হয়, হ্যাঁ, 6 থেকে যদি ছোট হয়, 6 থেকে যদি ছোট হয়, তখন সেটা কি হয়? সাপোজ 6 থেকে ছোট, উইচ ইজ 5, 5 স্কোয়ার ধরলে কত হয়? 25। মাইনাস তাহলে ওয়ান তাহলে হবে। মাইনাস মাইনাস চলে আসে, এটা বাদ। 6 ধরলে সেটা 0 চলে যায়, তো লগ 0 তো হবে না। হুম, হুম, ঠিক হুম, আছে, হুম। লগ 0 নেওয়া যায়, 6 ধরলে 36 log 0, তখন মানে সেটা অ্যাকচুয়ালি ডোমেনটা আসে না, মানে অপশনে আসে না। যদি তুমি 6 ধরো তাহলে আসে না, যদি 6 এর থেকে বেশি ধরো তাহলে দেখো রিয়েল ভ্যালু আসে। তাহলে সমান ধরাও যায়, আবার বড়ও ধরা যায়, তাহলে সঠিক উত্তর হওয়া উচিত ছিল তোমার এইটা। বাট ওরা কেন জানি সঠিক উত্তর 3 নম্বর দিছে, আমি বুঝলাম না। 0 তো হয়, log 0 মান মান কত, log 0 কি ইনডিফাইন্ড, মানে আনডিফাইন্ড, সরি। ক্যালকুলেটর আছে? ওয়েট, কেমন জি ভাইয়া, লগ জিরো আনডিফাইন্ড। আনডিফাইন্ড? ও তাহলে 6 হবে, কারণ log 0 বলতেও কোনো শব্দ নেই, রিয়েল লাইফে আসে না। log 0, হ্যাঁ, জিরো আসতেছে, তাহলে হবে না, 6 হবে শুধুমাত্র। ভাই আপনি কি চর্চা অ্যাপ থেকে করাইতেছেন? হ্যাঁ, ওনারা ইচ্ছা করে ভুল দেয়, যেন টাকা দিয়ে কিনি ওনাদেরটা। প্রায়গুলাই ভুল দেয়। না এটা তো ঠিকঠাক দিচ্ছে, এটা উত্তর হবে তাহলে গ নাম্বারটা, 6 থেকে বড় হতে হবে। ওকে, আচ্ছা আরেকটা দিছে বলছে, ওই যে স্ট্যাটিস্টিক্স থেকে বললো 6 12 7 12 11 12, এখানে প্রচুরক কত? প্রচুরক মানে কি, যেটা সবচেয়ে বেশি আসে, তাহলে এখানে সবচেয়ে বেশি কি কি আছে? 11 দেখো কবার আছে? 2 বার। 12 দেখো কবার আছে? 3 বার আছে, তাই না? 11 3 বার আছে, 11 3 বার আছে, তাহলে 11 আর 12 এই দুটি হবে। বুঝে গেছে? 6 12 7 12 11 12, 11 7 11, তাহলে কত? 11 3 বার, 12 3 বার, তাহলে 11 আর 12 দুটি হচ্ছে প্রচুরক। আরেকটা সরি সরলীকরণ থেকে, a - 3rd ব্র্যাকেট, a - 2nd ব্র্যাকেট, a - 1, এরপরে এইটা। এটা পারবে না, তুমি কি পারবা? এটা উত্তর হবে শুধু 1, এটি সব কাটে চলে যাবে। তারপরে ওই সেট থেকে আছে, একটি পরীক্ষায় 60% গণিতে, 70% ইংরেজিতে পাস করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো। আচ্ছা, দেখি এটা পারো কিনা। আমি প্রশ্নটা বলতেছি, যে 60% ম্যাথে পাস, 70% ইংলিশে পাস, আর 15% উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে উভয় বিষয়ে শতকরা পাস কত? উভয়ে শতকরা পাস কত? এটা করে দেখি, পারবা কেউ? সরি সরি, তোমরা কি আমার কথা শোনো না এখন পর্যন্ত কিছুই?
আনমিউট করতে শোনা বলবা। গেছে? শুনছি ভাইয়া। শোনা গেছে? করতেছি, চেষ্টা করতেছি। কাকে জিজ্ঞেস করবো এটা? 45%। 45 বলছো? 45, 45 বলছো? হ্যাঁ, 45ই হবে। দেখো, আমরা যদি আমাদের মেথড অনুযায়ী আগাই, অল ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি ধরলাম, মানে এটাকে, যেটাতে একই সাথে দুইটাই উভয়টা থাকবে, প্লাস হচ্ছে তোমার নান। ওকে, সো এখানে এর মান কত? 60। বি এর মান কত? 70, রাইট? আর এ বির মান কত? মাইনাস কত হবে? 85। প্রশ্ন করতে পারে যে ভাই কেন 85, এখানে তো 15 দেওয়া। তো দেখো, 15 তো দেওয়া আছে ফেইলের মান। আমাদের যেটা ম্যাথের স্ট্রাকচার, এই যে নিয়মটা, এটাতে সবগুলা সেম ক্যাটাগরিতে থাকতে হবে। পাস বললে সবই পাস, ফেল বললে সবই ফেল। তাহলে এখানে এটাকে 15, যেহেতু এটাকে কত ধরবা? 85 ধরবা। তাহলে এটা হচ্ছে 100%। তাহলে এখান থেকে এটা কত আসে হিসাব করলে? 60 আর 70 যোগ করলে হচ্ছে 130। 130 থেকে 85 বাদ দাও, কত আসে বলো তো? 45, তাই না? তো তাহলে 45%ই উত্তর। বুঝছো কি? উভয় বিষয়ে পাস পাস চাইছে যেহেতু, তাহলে 45% উভয় বিষয়ে পাস। এবার চলে আসো, যে তোমার, আমার ফোন তো অফ হয়ে গেছে, সরি। এনিওয়ে, আমরা আরেকটু দেখি। আরেকটা ম্যাথ ছিল এরকম যে এ বি সি একটা সেটের মান দেওয়া আছে এরকম। কি ব্যাপার, লেখা যাচ্ছে না কেন? এ বি সি বলছে যে এটার উপসেট কতগুলো হবে। তাহলে যদি তিনটা, তাহলে 2 টু দি পাওয়ার 3, 8টাই হবে। তো এটাও কি ওই একই মেথড না, ওইখানে যেটা করলা? তারপর দেখো, এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা দেখো কি ইন্টারেস্টিং ম্যাথ। সো কোথায় করবো? এখানেই করি, দেখি। এটা পারা উচিত, মানে বাচ্চাদের টাইপের ম্যাথ। ধরো বলা হয়েছে যে এ বি দুটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এ বি দুটি পূর্ণ সংখ্যা। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, এর সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে? যোগফল পূর্ণ বর্গ হবে। অপশনগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। 2ab মাইনাস এ বি, এ স্কোয়ার বি, 3ab। কি উত্তর হবে বলো? 2ab। 2ab। 2ab, কারণ 2ab কে যদি এটার সাথে যোগ করে দাও, তখন সেটা দেখো যে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, মানে পূর্ণবর্গের সূত্র হয়ে যায়। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না? ওটা মিলে যায়। এটাই দেখো, একদম বেসিক থেকে কোশ্চেন দিছে। এরপর বলছে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বেড়ে 1650 হলে পূর্বে লোক সংখ্যা কত ছিল? তাহলে 10% হারে বাড়ছে, যার কারণে 1650 হয়েছে। ওকে, তাইলে তুমি ওই অপশন টেস্টের 10% হিসাব করে দেখবা যে কত আসে। যেটা দিয়ে মিলে সেটা উত্তর হবে। তার মানে এটা অপশন টেস্ট। এরপর বলা হয়েছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100কে এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার বাক্সের 4 থাকবে। এটাও অপশন টেস্ট, অপশন দিয়ে ভাগ করে দেখো যে কোনটা দিয়ে বাক্সের 4 থাকে। ঠিক আছে? তারপর দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 5 আর 6, 5:6, দুইটা সংখ্যা অনুপাত। তাদের লসাগু দেওয়া আছে 120, গসাগু কত? আমার এই ট্যাব অফ হয়ে গেছে, তার শেষ। যাই হোক, তো এটাও কি ওই যে পিতা পুত্রের যে অনুপাতটা ছিল, সেখানে বলছিলাম না যে অনুপাত থাকলে কি ধরে নিবা? এক্স। এক্স। তাহলে এটা হবে 5x, আর এটা কত হবে? 6x। তো যখন এই দুইটা সংখ্যা, তখন লসাগু কত বলো? 5x 120। এবং 6x এর ভিতরে লসাগু কত? 120। তুমি তোমার ডাটা 30। মানে গিভেন হেল্পিং নাম্বার, কিন্তু 30। এমনিতে 30, 30। 30x। এক্স এ কেন এক্স। বাদ দিবা? সবগুলাকে নিতে হবে লসাগুর ক্ষেত্রে। আর গসাগু কত?
লসাগু 40। ওয়ান। গসাগু হচ্ছে শুধু এক্স, এখানে তো ওয়ান না, এখানে তো এক্স আছে না। গসাগু হচ্ছে যেটা কমন, 5x এবং 6x এর ভিতরে এক্স কমন না সেটা। আর লসাগু হচ্ছে কি সবগুলাকে নিতে হয়, 5 গুণ 6 গুণ এক্স, কিন্তু ডাবল নেওয়া যায় না, এক্স কে আবার দুইবার নিয়ে স্কোয়ার নিয়ে নিও না। ঠিক আছে? তো যদি তাই হয়, এখন লসাগু দেওয়া আছে 30x = 120, তাহলে এক্স এর ভ্যালু 4। কত আসবে? 4। তাহলে এখানে গসাগু চাইছে না, তাহলে গসাগু তো এক্সই, তাহলে সেটাই তো 4। এক্স আনসার, উত্তর শেষ। সো এই ছিল আর কি তোমাদের মানে গত বছরের ম্যাথের কোশ্চেন। আর আচ্ছা জিকেও গাইস, কোশ্চেনটা বললাম। তোমরা সবাই জিকে কোন বই থেকে পড়তেছো? আমি নতুন তো, নতুন ভাবে প্রিপারেশন নিচ্ছি। বলো কেউ একজন ওর কোশ্চেনের উত্তর। ওরা কেউ জিকে প্রিপারেশন নিতেছে না, বুঝছো? এখন ভাইয়া আমি হচ্ছে MP3 থেকে পড়তেছি, আর তারপর ইং- ভাইয়ার ক্লাস যেগুলা ওগুলাই করতেছি ভাইয়া, ক্লাস ইং- অনুযায়ী। ইংলিশ। ইংলিশ ইংলিশ তো শেষ হয়েছে, আবার নতুন করে পড়তে হবে, কারণ ভাইয়ার ক্লাস গুলা করছি সব ওখান থেকে, মাস্টার্স শুধু করছি, আর কোনো কিছু করি নাই। ভাইয়ার ক্লাস মাস্টার্স ইংলিশ এলাই না। ভাই একটা প্রশ্ন ছিল। বলো। গত বছরের পোলাপান মানে বি ইউনিটের আর্টস ওরা এই ম্যাথ আর আইকিউ কেমন পারছে, মানে কেমন রিয়েকশন ছিল ওদের? আমার কাছে যারা পড়ছে ওরা তো পারছে, কারণ আমি এডি সব করাই দিছিলাম ওদের, ইচ এন্ড এভরিথিং, না কোনো কিছু মানে বাদ দেয় না। নর্মাল মানে এভারেজ স্টুডেন্ট আর। মানে এটা তো সত্যি কথা, যদি আর্টস স্টুডেন্টরা এইভাবে ম্যাথ না শিখে পরীক্ষা দিতে যায়, তারা চোখে সর্ষে ফুল দেখবে যে ইউনিটে।